সাহসে আমার হবু বরের সাথে রুম ডেটে এসেছিস তুই? হ্যাঁ, তুই না আমার বেস্ট ফ্রেন্ড? লজ্জা করে না নিজের বোনের মতো ফ্রেন্ডের হবু বরের উপর নজর দিতে? কতটা নির্লজ্জ বেহায়া হলে মানুষ এমনটা করতে পারে ভেবে পাচ্ছি না আমি। এটা আমি কি করছে? এটা ঠিক না। সোভা নিজের হুঁশে নেই, কিন্তু আমি তো আছে। আমি কোনো ধরনের ভুল করতে পারবো না। হাতে ওয়াইনের বোতল নিয়ে ঢলতে ঢলতে হাঁটছে শুভা। দেখেই বোঝা যাচ্ছে যে ও পুরো ড্রাঙ্ক। আজকে নিজের সবচেয়ে কাছের মানুষের কাছ থেকে সবচেয়ে বড় ধোঁকা পেয়েছে ও, যাকে ও নিজের বোনের চেয়েও বেশি ভালোবাসে, আর একজন যাকে ও নিজের বোনের থেকেও বেশি ভাবে। দুজন মিলে শুভাকে এমন ধোঁকা দিয়েছে যা ও স্বপ্নেও কল্পনা করেনি। আফটার সাম টাইম অফিসে বসে কাজ করছে শুভা। এমন সময় আননোন নাম্বার থেকে কল আসলো। হ্যালো, মিস সুভা বলছেন? জি। অ্যাকচুয়ালি আমরা হোটেলে রেট লাগিয়েছিলাম, তখন সবার সাথে দুজনকে অ্যারেস্ট করেছি। তারা দাবি করছে যে তারা স্বামী স্ত্রী, কিন্তু আমাদের বিশ্বাস হচ্ছে না। কারণ যদি তারা স্বামী স্ত্রী হতো তাহলে এরকম নোংরা হোটেলে কেন আসবে? ছেলেটার ফোনে আপনার নাম্বারটা প্রথমে ছিল, তাই আপনাকে অনুরোধ করছি এসে তাদের পরিচয়টা আমাদের দিতে। কথাগুলো বলেই ইন্সপেক্টর কল কেটে দিল। শরীরে ঝিম ধরে যাচ্ছে শুভার, হাত পা সমানে কাঁপছে ওর। কি শুনলো এইমাত্র ও? আভি সত্যিই কোনো মেয়ের সাথে? আর ভাবতে পারছে না শুভা। দ্রুত বেরিয়ে গেল ও পুলিশ স্টেশনের উদ্দেশ্যে। হোয়াট দ্য হেল, আমাদের এভাবে বসিয়ে রাখার মানে কি? আমরা স্বামী স্ত্রী, কতবার বলবো আপনাদের? একটু ধৈর্য ধারণ করেন মিস্টার আফি। আমরা প্রমাণের জন্য একজনকে আসতে বলছি, সে এসেই আপনাদের বেল করিয়ে দিলেই আপনাদের যেতে দেওয়া হবে। আভি কিছুটা ঘাবড়ে যায় ইন্সপেক্টরের কথায়। তারপর কাপা কাপা কণ্ঠে বলে ওঠে ও। কাকে ফোন করছেন? আমাকে? শুভার কণ্ঠে আভি চমকে পিছনে তাকালো। শুভাকে পুলিশ স্টেশনে দেখে ভয়ে গলা শুকিয়ে আসছে ওর। শুভা ছলছল চোখে তাকিয়ে আছে আফির দিকে। আফির পাশেই রিশা মাথা নিচু করে বসে আছে। মিস সুভা। শুভা নিজেকে সামনে ইন্সপেক্টরের সামনে গিয়ে বলল, হ্যাঁ, আমি শুভা। তা ওনারা কি সত্যি স্বামী স্ত্রী নাকি হোটেলের অন্য কোনো মতলবে উঠেছিল? শুভা চোখ ভরা ঘৃণা নিয়ে আফি আর রিশার দিকে তাকালো। ওর মাথা নিচু করে আছে। ওরা সত্যি কথা বলছে, দে আর হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ। কোনো খারাপ মতলবে ওরা হোটেলে ওঠেনি। আসলে রিশা রেগে বাড়ি থেকে বের হয়ে গিয়েছিল, ফ্যামিলির কাউকে জানাতে চায়নি বলে ও হোটেলে গিয়েছে। ও হয়তো বুঝতে পারেনি যে ওই হোটেলটা সুবিধার না। আমি ওকে মানানোর জন্য গিয়েছিল, এর বেশি কিছু না। সুফার কথায় আভি আর রিশা দুজনেই হতভাগ। কোথায় সুফা ওদের শাস্তি দিবে, তা না ওদের বাঁচিয়ে দিচ্ছে মিথ্যে বলে। আপনি কি হন ওনাদের? সুফা ছলছল চোখে আভির দিকে তাকিয়ে বলল, আমি ওদের ফ্রেন্ড, শুধু বন্ধু। আপনাকে এখানে সাইন করতে হবে। সুফা ইন্সপেক্টরের দেখানো কাগজে সাইন করে দিল। সব ফর্মালিটি শেষ করে ওরা বেরিয়ে আসলো পুলিশ স্টেশন থেকে। সুফা আগে আগে হাঁটছে আর আভি ওর পিছনে ছুটে আসছে। শোভা, আমার কথা শোনো শোভা, দেখো আমাকে এক্সপ্লেন করার একটা সুযোগ দাও প্লিজ। সুফা আভির কোনো কথায় কান না দিয়ে সোজা হাঁটছে আর ওর চোখ মুছছে। আভি দৌড়ে এসে সুফার হাত ধরে ওকে আটকালো। সাথে সাথে সুফা আভির গালে থাপ্পড় বসিয়ে দেয়। থাপ্পড় খেয়ে আভি যেন স্তব্ধ হয়ে গেছে। ও বিশ্বাস করতে পারছে না যে সুফা ওর গায়ে হাত তুলেছে। ডোন্ট ইউ ডিয়ার টু টাচ মি। তোমার এই নোংরা স্পর্শে আমাকে অপবিত্র করার চেষ্টা করবে না। আভিকে থাপ্পড় মারায় রিশা আভির কাছে এগিয়ে আসে। তারপর ন্যাকামো করে ওর গালে হাত বুলিয়ে দিতে দিতে বলে, এটা কি করলে শুভা? আবির গায়ে কোন সাহসে হাত তুললে তুমি? রিশার কথায় সুফার রাগ আরো বেড়ে যায়। সাথে সাথে রিশার হাত টেনে ওর গালেও চর বসিয়ে দেয় সুভা। কোন সাহসে আমার হবু বরের সাথে রুম ডেটে এসেছিস তুই? হ্যাঁ, তুই না আমার বেস্ট ফ্রেন্ড? লজ্জা করে না নিজের বোনের মতো ফ্রেন্ডের হবু বরের উপর নজর দিতে? কতটা নির্লজ্জ বেহায়া হলে মানুষ এমনটা করতে পারে ভেবে পাচ্ছি না আমি। তুমি আমার গায়ে হাত তুললে শুভা? হাউ ডেয়ার ইউ! রিশা সুফার গায়ে হাত তুলতে নিলেই আভি ওর হাত ধরে ঘুরিয়ে চর বসিয়ে দেয়। তোর সাহস তো কম না, সবার দিকে হাত বাড়াস তুই। মেরে এখানে পুঁতে রাখবো বলে দিলাম। আভি, ও তোমাকে থাপ্পড়? এটা আমাদের পার্সোনাল ইস্যু, তোর এখানে নাক গলাতে হবে না। তুই জাস্ট আমার একদিনের বেড পার্টনার, তাই নিজেকে এত বড় মনে করিস না। শুভ আমার হবুশ্রী, ওর দিকে হাত বাড়ানোর সাহস দেখাবি না এরপর থেকে। রিশা অবাক আভির কথায়। এতদিন চেষ্টা করেও কেন আভিকে সুফার থেকে ফেরাতে পারছে না বুঝতে পারছে না ও। আভি আবার সুফার দিকে এগিয়ে আসতেই সুফা হাত দিয়ে বাধা দিয়ে বলতে শুরু করে, প্লিজ আভি, আর না, তোমার আর কোনো নাটক সহ্য করতে পারবো না আমি। তুমি যেই ক্ষতটা আমাকে দিয়েছ সেটা মৃত্যুর আগ পর্যন্ত আমার সাথে থাকবে।
তোমার এই মিথ্যা ভালোবাসা, এই ধোঁকা সহ্য করার ক্ষমতা আমার নেই। আমি চাইলে ফিরে যেতে পারতাম তোমাকে এখানে এই অবস্থায় ফেলে, কিন্তু যাইনি। ভেবো না যে তোমাকে ভালোবাসি বলে, একদম না। এখন থেকে আমার মনে শুধু তোমার জন্য ঘৃণা থাকবে, ভালোবাসা না। আমি এজন্য মিথ্যা বলেছি কারণ আমি চাই না যে তোমার কুকর্মের কথা আন্টি জানুক আর কষ্ট পাক। ওনার কথা ভেবে তোমাকে প্রোটেক্ট করেছি আমি কালকেই আন্টিকে জানিয়ে দিব তোমার সাথে সম্পর্ক টিকিয়ে রাখা আমার পক্ষে সম্ভব না। তোমার মতো ক্যারেক্টারলেস মানুষের সাথে বিয়ে করা থেকে গলায় দড়ি দিয়ে মরে যাওয়া শ্রেয়। সুফা আর কাউকে কিছু বলার সুযোগ না দিয়ে কান্না করতে করতে চলে যায়। আভি অনুতপ্তভাবে তাকিয়ে আছে সুফার যাওয়ার পথে। ফাইনালি আমি যা চেয়েছি তা পেতে চলেছি। এখন আবির জীবন থেকে শুভা আউট আর রিশা ইন। চারিদিকে নিস্তব্ধতার মাঝে হেঁটে চলছে সুফা। হঠাৎ হোঁচট খেয়ে পড়ে গেল ও। ওয়াও, আমি তো আজকাল পথে পথে হোঁচট খাচ্ছি। নিজেকে সামলা সুভা, ছোট থেকে একাই পথ চলেছিস, বাকিটা পথও একাই চলতে হবে। নো ওয়ান ইজ হিয়ার ফর ইউ। সুফা নিচের হিল জুতোগুলো খুলে হাতে তুলে নিল, তারপর ওয়াইনের বোতলে শেষ চুমুক দিয়ে উঠে দাঁড়ালো। ঢলতে ঢলতে হাঁটছে আর ওয়াইনের বোতলে চুমুক দিচ্ছে সুফা। হয়তো পেইন ভোলানোর জন্য এটাই সবচেয়ে কার্যকারী ঔষধ। হঠাৎ গাড়ির হর্ন শুনতে পেল ও। চোখে গাড়ির লাইটের আলো লাগছে ওর। চোখ টেনে বোঝার চেষ্টা করছে আসলে সামনে কি আসছে। গাড়ির ড্রাইভার জোরে জোরে হর্ন দিচ্ছে, তাও সুফা মাঝ রাস্তা থেকে সরে আসছে না। সুভার চোখে সব ঝাপসা ঝাপসা লাগছে। সামনে গাড়ি নাকি ট্রেন সেটা বোঝার ক্ষমতা হয়তো হারিয়ে ফেলেছে ও। গাড়িটি সুফার সাথে ধাক্কা লাগার আগেই থেমে যায়, তাও সুফা ব্যালেন্স না রাখতে পেরে নিচে পড়ে যায়। গাড়িতে বসে ল্যাপটপে অফিসের কাজ চেক করছিল রওশন রাইজাদা। হঠাৎ এভাবে ব্রেক করায় বিরক্ত হয়ে ও অয়ন রওশনের ম্যানেজার এতক্ষণ এই ড্রাইভ করছিল, জিজ্ঞেস করে, হোয়াট দ্য হেল, এভাবে কেউ কার ব্রেক করে? এখনো ঠিকঠাক গাড়ি চালানো শিখতে পারলে না? বস, আমার দোষ না, সামনে কে যেন চলে এসেছিল তাই জোরে ব্রেক করতে হয়েছে। মানুষটি হয়তো আঘাত পেয়ে পড়ে গেছে। যাও গিয়ে দেখো মরে গেছে নাকি বেঁচে আছে। যত সব মূর্খের দল। জি বস। অয়ন দ্রুত নেমে সামনে যায়। সামনে একটি মেয়ে পড়ে আছে দেখে অবাক হয় ও। আপনি ঠিক আছেন? অয়ন গিয়ে সুভাকে সোজা করতেই চমকে যায়। এইটা তো শুভা ম্যাম। অয়ন দ্রুত উঠে রওশনের কাছে যায়, তারপর বলতে শুরু করে, বস, এই মেয়েটা ওই মেয়েটা। কি ওই মেয়েটা? রওশন কার থেকে বেরিয়ে সুভাকে দেখে অবাক হয়। সুভা? রওশন দ্রুত সুভার পাশে গেল। সুভার গা থেকে ওয়াইনের গন্ধ আসছে, আর পাশেই বোতল দেখে রওশন বুঝতে পারে যে সুভা ড্রাঙ্ক। হালকা জ্ঞান ফিরেছে সুভার। পিটপিট করে চোখ খুলে সামনে রওশনকে দেখছে, কিন্তু ভাবছে এটা আভি। ইউ চিটার, তুমি আবার আমার সামনে আসার সাহস কিভাবে করলে? সুভার ব্যবহারে রওশন অবাক হচ্ছে, কারণ ওকে সুভা চিটার বলছে। কি বলছে এগুলা? মাথা ঠিক আছে তোমার? আর তুমি এত রাতে একই অবস্থায় কেন সুভা? কি হাল করেছো নিজের? সুভাকে কোলে তুলে রওশন গাড়ির দিকে এগোয়। সুভা রওশনের বুকে কিল ঘুষি দিচ্ছে ইচ্ছে মতো। You cheated on me. You are a bloody cheater. I hate you. Just hate you. রওশন সুফাকে ওর পাশের সিটে বসালো, তারপর অয়নকে বলল গাড়ি আফিদের বাড়ির দিকে ঘোরাতে। হঠাৎ সুফার খেয়াল থেকে আফি সরে গেল। এখন ও ভাবছে ওর পাশে অচেনা কেউ বসে আছে। ওর কাছে লোকটিকে রওশনের মতো লাগছে, মাতাল হলে যা হয়। এই, আপনি কি মিস্টার অ্যারোগেন্ট? না না, আপনি উনি হতে যাবেন কেন? আপনি তো কত ভালো। রওশন বিরক্ত হয়ে সোফার দিকে তাকালো। আচ্ছা, আপনি ওই খারুস একরু রওশন রায়জাদাকে চেনেন? রওশন আবার শকড প্লাস রেগে সোফার দিকে তাকালো। মানুষটা কতটা রুড অ্যারোগেন্ট হতে পারে তাকে না দেখলে বুঝতামই না। এক নাম্বার ডেভিল, তেমন বদের হাড্ডি, সারাদিন মুখটা বাংলার 5 বানিয়ে রাখে। বেটা বুড়ো হয়ে যাচ্ছে তাও বিয়ে করে না। ও নো, এমন খারুস একরু অ্যারোগেন্ট ছেলেকে কে বিয়ে করবে? হ্যাঁ, একটুও হাসে না। জন্মের সময় হয়তো কেউ মুখে মধু দেয়নি। সুভা চুপ করো, আমার রাগ তুলো না, কারণ আমার রাগ সম্পর্কে তোমার কোনো ধারণা নেই। আরে আপনি রাখবেন কেন? কথায় কথায় রেগে যাওয়া তো খারুস রায়জাদার কাজ। আমি আদৌ এটা বুঝি না যে উনি মানুষ নাকি এলিয়েন। রওশন নিজের রাগ কন্ট্রোল করার চেষ্টা করছে, আর এইদিকে সুফা রওশনের সার্টিফিকেট তৈরি করছে বকে। অয়ন ভয়ে ভয়ে গাড়ি চালাচ্ছে। ও জানে রওশনের রাগ সম্পর্কে, তাই ভয় হচ্ছে ওর সুফার জন্য। বেচারের কপালে কি আছে?
সুভার বকবক সহ্য করতে না পেরে রওশন আচমকা সুভাকে টেনে ওর ঠোঁটে নিচের ঠোঁট বসিয়ে দেয়। সুভা আচমকা এমন হওয়ায় অপ্রস্তুত হয়ে পড়ে। সুভা সরে আসতে চাইলে রওশন ওর কোমর জড়িয়ে ওকে নিজের আরো কাছে আনে। রাগের বশে এমনটা করলেও হঠাৎ ঘোরের মাঝে হারিয়ে যাচ্ছে রওশন। সুভা রওশনের কলার খামচে ধরেছে চোখ বন্ধ করে। হঠাৎ মিররের পেছনের দৃশ্য দেখে চোখ বড় বড় হয়ে গেছে অয়নের। সাথে সাথে গাড়ি জোরে ব্রেক করলো ও। আচমকা ব্রেক হওয়ায় রওশন সুভাকে নিয়ে সামনে ঝুঁকে পড়ে। রওশন সুভাকে ছেড়ে রাগীভাবে অয়নকে বলল, গাড়ি চালানো কি ভুলে গেছো অয়ন? বস, অফিসারদের বাসার বাইরে পৌঁছে গেছি। বাড়ির দিকে একবার, সোফার দিকে একবার তাকিয়ে কিছু একটা ভেবে অয়নকে বলল। গাড়ি ঘুরে রাজহাতে ভিলায় ব্যাক করো। অয়ন তাই করল। সোফা ঢলে পড়েছে রওশনের বুকে। রওশন সোফার দিকে গভীরভাবে তাকিয়ে ওকে নিজের বুকে জড়িয়ে নেয়। ছি বস, এটা কি করছে? সুভা ম্যামকে কিস করেছে, নিজের ভাইয়ের হবু স্ত্রীকে। অফিসার জানলে ভয়ঙ্কর যুদ্ধ শুরু হবে এদের মাঝে। গাড়ি থামলো রাইজাদা ভিলার সামনে। রওশন গাড়ি থেকে নেমে সুফাকে কোলে তুলে ভেতরে প্রবেশ করে। অয়নের তো বুক ধুকপুক করছে। পুরো বাড়ি খালি, শুধু সুফা আর রওশন ভিতরে। বস, সুভা ম্যামের সাথে উল্টাপাল্টা কিছু করবেন না তো? সুভা ম্যাম তো ড্রাঙ্ক, যদি কিছু। না না, এসব কি ভাবছি আমি? আমাদের রওশন স্যার তো এরকম না। উনি আজও কোনো মেয়ের সাথে মিসবিহেভ করেনি। তার ওপর উনি তো মেয়েদের থেকে 100 হাত দূরে থাকেন। উনি এরকম কিছু করবেন না, আমার বিশ্বাস আছে। তাহলে উনি ম্যামকে নিয়ে নিজের বাড়িতে আসলেন কেন? উনি তো পারতেন ম্যামকে অফিসারদের বাড়ি দিয়ে আসতে। বাড়ি অবধি পৌঁছেও কেন ফিরে আসলেন? আর ভাবতে পারছি না। আমার এখানে মাথা ঘামিয়ে লাভ নেই। দুই ভাইয়েরটা দুই ভাই বুঝুক, আমি যাই। নিজের কনফিউশন নিয়েই অয়ন গাড়ি ব্যাক করে চলে যায়। রওশন সোফাকে নিজের রুমে নিয়ে এসে ওর বেডে শুইয়ে দেয়। সোফা বেঘরে ঘুমোচ্ছে। রওশন অনেকটা ঝুঁকে আছে সোফার দিকে। রওশনের নিঃশ্বাস সোফার মুখে পড়ছে। এতে সোফার কপালের চুলগুলো হালকা নড়ছে। আজ প্রথমবারের মতো সোফাকে এত কাছ থেকে দেখছে রওশন। সোফার গায়ের রং চাপা, কিন্তু চেহারায় অদ্ভুত মায়া ওর। ঠিক বাম গালে একটা কালো তিল আছে সোফার, তার উপর ঠোঁটেও তিল। এই তিলটার জন্যই রওশন তখন নিজের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছিল। যখন সোফা অবিরাম কথা বলছিল, ওর দিকেই তাকিয়েছিল রওশন অপলক। তখন নিজেকে নিয়ন্ত্রণে রাখতে পারেনি ও, তাই এমন ভুল করে ফেলেছে। ঘুমের মধ্যেই সোফা রওশনের কলার ধরে আছে। রওশন সোফার দিকে আরেকটু ঝুঁকে ওর গালের তিলটাই ঠোঁট ছোঁয়ালো। তারপর ঠোঁটের উপরের তিলটাই হালকা ঠোঁট ছোঁয়ালো। ঘোরের মধ্যে হারিয়ে যাচ্ছে রওশন। এমন লাগছে সোফা ওকে টানছে। রওশন সোফার আরেকটু কাছে যেতেই কোথাও থেকে একটা বাধা পড়ে ওর। এটা আমি কি করছে? এটা ঠিক না। সোফা নিজের হুঁশে নেই, কিন্তু আমি তো আছে। আমি কোনো ধরনের ভুল করতে পারবো না। রওশন সোফার থেকে সরে এসে ওর গায়ে ব্ল্যাঙ্কেট টেনে দেয়। রওশন ওর কাবার্ড থেকে নিজের নাইট স্যুটটা বের করে ওয়াশরুমে ঢুকে পড়ে। রওশন রাইজাদা ফ্যামিলি বলতে কেউ নেই, এক কথায় বলতে গেলে ফ্যামিলি থেকেও নেই। আভি রওশনের ছোট আব্বুর ছেলে। 1 বছরের ছোট আভি রওশনের থেকে। ওদের মাঝে সম্পর্ক তেমন একটা ভালো না। আভির আব্বু রওশনকে শুধু নিজের টাকার চাহিদা পূরণের মেশিন ভাবে। সবার জন্য রওশন একজন ডিসিপ্লিন, স্ট্রিক, রুড, অ্যারোগেন্ট পারসন। সবাইকে শাসনে রাখে রওশন। ওর অফিস থেকে ধরে বাসার কাজের লোকেরাও রওশনকে ভয় পায়। মেয়েরা রওশন বলতে পাগল, কিন্তু রওশনের মেয়েদের প্রতি কোনো আসক্তি নেই। ওর যত আসক্তি সব সোফাকে ঘিরে। ফ্রেশ হয়ে এসে রওশন গিয়ে সোফায় বসে পড়ে। ওর চোখ স্থির হয়ে আছে সোফার দিকে। কেন যেন নিজের নজর সরাতে পারছে না ও সোফার উপর থেকে। সোফাকে দেখতে দেখতে কখন রওশন ঘুমের রাজ্যে হারিয়ে যায় ও বুঝতে পারছে না। ও বুঝতে পারে না। পরদিন সকালে ভোরের আলো চোখে পড়তেই ঘুম ভেঙে গেল সোফার। আড়ামোড়া ভেঙে উঠে বসলে ও। মাথাটা এখনো ঝিম ধরে আছে। নিজের মাথা চেপে ধরে কতক্ষণ বসে থাকলো ও। হঠাৎ চোখ খুলে তাকাতেই চমকে ওঠে সোফা। এটা কোথায় ও? বিশাল রুম, আর পুরো রুম সাদা রং দিয়ে সাজানো। দেয়াল থেকে ধরে বেডশিটটাও সাদা। এটা কোথায় আমি? আর এখানে কেন? কার বাসা এটা? সোফা লাফ দিয়ে উঠে নিজের জামা কাপড় চেক করে, না, সব ঠিক আছে। স্বস্তির নিঃশ্বাস নিল সোফা। সোফাকে বেডে বসে রাতের কথা মনে করার চেষ্টা করছে। হঠাৎ কিছু একটা শব্দে ও দরজার দিকে তাকালো। একজন ভদ্র মহিলা ট্রে ভর্তি খাবার নিয়ে রুমে আসছেন। গুড মর্নিং ম্যাডাম, আমি ন্যান্সি, এই বাড়ির কেয়ারটেকার।
স্যার বলেছে আপনি উঠলে আপনাকে আগে লেবুর শরবত দিতে। নিন। স্যার? কোন স্যার? রওশন স্যার। রওশনের নাম শুনেই সোফার মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। রওশন? তার মানে এটা মিস্টার রওশনের বাড়ি, আর আমি এখানে সারা রাত ড্রাঙ্ক অবস্থায় ছিলাম। বাঘের গুহায় সারা রাত, তার উপর ড্রাঙ্ক অবস্থায়। ম্যাম জুস, এটা খেলে আপনার সুস্থ অনুভব হবে। সোফা নান্সির হাত থেকে গ্লাস নিয়ে ঢকঢক করে পুরো জুস খেয়ে নিল। ফিলিং বেটার, থ্যাংক ইউ। আমি আসি এখন। স্যার বলেছে আপনাকে তার সাথে দেখা করতে। জি। সোফা দ্রুত বেরিয়ে গেল বাড়ি থেকে। মিস্টার রওশন রায়জার কেবিন কোন দিকে? আপনি মিস শুভা আহমেদ? জি। স্যার বলেছিলেন আপনি আসলে আপনাকে ওনার কেবিনে বসাতে। আসলে স্যার একটু জরুরি মিটিংয়ে আছেন, তাই আপনার একটু অপেক্ষা করতে হবে। সমস্যা নেই, চলুন আমার সাথে। রওশনের পিএ সোফাকে ওর কেবিনে নিয়ে আসে। এটা স্যারের কেবিন। সোফা জোরে জোরে কয়েকটা নিঃশ্বাস ছেড়ে কেবিনে প্রবেশ করলো। বিশাল কেবিন দেখেই বোঝা যাচ্ছে যে রওশন কতটা শৌখিন। সোফা ঘুরে ঘুরে দেখছে কেবিনটা। কেবিনে অ্যাডজাস্ট করা বেডরুম আছে, সাথে বারান্দাও। কেবিনে বেডরুম। সোফা টেবিলের সামনে হাঁটছে আর ফাইলগুলোকে ছুঁয়ে ছুঁয়ে দেখছে। হঠাৎ দরজা খোলার শব্দে চমকে যাওয়ায় দরজার দিকে ঘুরে দাঁড়ালো সোফা। রওশন একটা ফাইল দেখতে দেখতে কেবিনে প্রবেশ করছে। রওশনকে দেখে আরেক দফা ক্রাশ খেল সোফা। প্রথম যখন আভি ওকে রওশনের সাথে পরিচয় করিয়ে দিয়েছিল, তখন প্রথম সোফা কারো উপর ক্রাশ খায়। রওশনের ড্রেস আপ, ওর কথা বলার স্টাইল, ওর অ্যাটিটিউড, সব কিছু যেন যে কোনো মেয়েকে ঘায়েল করতে সক্ষম। কিন্তু যখন রওশনের ডাক দেখেছে ও, তখন ক্রাশ শব্দটা উল্টে মিস্টার অ্যারোগেন্ট হয়ে গেছে। আজও রওশনকে একদম আলাদা লাগছে। ব্ল্যাক শার্ট, চকলেট কালারের ব্লেজার, ব্ল্যাক প্যান্ট, হাতে চকলেট কালার বেল্টের ঘড়ি, তার উপর জিম করা বডি। রওশনের ঠোঁট একদম বিদেশিদের মতো গোলাপি। সবচেয়ে ডিফারেন্ট হলো রওশনের চুল, একদম সিল্কি, আর কপালে 4-5টা পড়েই থাকে। রওশনকে দেখতে একদম কোনো ফরেন হিরোদের মতো লাগে। মুখের সামনে তুড়ি বাজাতেই ঘোর লাগে সোফার। রওশন ওর সামনে চলে এসেছে। এতক্ষণ ঘোরের মধ্যে বোঝেইনি সোফা কখন রওশনের সামনে আসলো। লজ্জায় সোফার গাল লাল হয়ে গেছে, সাথে সাথে চোখ নামিয়ে নেয় সোফা। আর ইউ ওকে শুভা? হ্যাঁ, আমি ঠিক আছি। রওশন গিয়ে ওর ডেস্কে বসলো আর সোফাকে ইশারা করলো অপোজিটে বসতে। সোফা মাথায় নিচু করে বসে পড়ল। নাও টেল মি, কালকে কি হয়েছিল? আভি এমন কি করেছে যে তুমি নেশার ঘোরেও ওকে সহ্য করতে পারছিলে না? আর কেন এবার তুমি এত রাতে ড্রাঙ্ক অবস্থায় রাস্তায় ছিলে? আই ওয়ান্ট টু নো দ্য ট্রুথ। কিন্তু মনে থাকে যেন আমি মিথ্যাকে ঘৃণা করি, তাই আমাকে সবটা সত্য বলবে। সোফা ছলো ছলো চোখে রওশনের দিকে তাকালো। সোফার এই কান্না ভরা দৃষ্টি রওশনের বুকে গিয়ে বিঁধছে। এই দৃষ্টিতে কতটা পেইন আছে সেটা হয়তো রওশন অনুভব করতে পারছে। গতকাল ঘটে যাওয়া সব কাহিনী সোফা রওশনকে বলল। রওশন বাকরুদ্ধ হয়ে শুনেছে সোফার কথা। ওর আগে থেকেই জানা ছিল আভি কখনো শুধরাবে না। কলেজ লাইফ থেকেই আভি মেয়েদের প্রতি দুর্বল। ওর কতটা অ্যাফেয়ার ছিল তা হয়তো ওর নিজেরও মনে নেই। সোফার সাথে পরিচয় হবার পর আভির মধ্যে পরিবর্তন লক্ষ্য করেছিল রওশন। ও ভেবেছিল হয়তো আভি বদলে গেছে, কিন্তু এখন সোফার কথাগুলোতেই রওশনের ধারণা ভুল প্রমাণিত হলো। কুকুরের লেজ যেমন কখনো সোজা হয় না, তেমনি আভিও হয়তো কখনো শুধরাবে না। এখন শোভাকে কি বলে সান্ত্বনা দিবে তা বুঝতে পারছে না রওশন। শত হলেও ওর ভাই আভি, আভির ভুলের বোঝা একটু হলেও ওকে বইতে হবে। অনেক ভেবে রওশন সোফাকে বলতে শুরু করলো। দেখো শুভা, আমি। সোফা রওশনকে থামিয়ে নিজে আবার বলতে শুরু করে। থাক রওশন, আপনাকে ওর সাফাইতে কিচ্ছু বলতে হবে না। ও আপনার ভাই হয়, তাই ওর ভুলটা হয়তো আপনার কাছে তত বড় কিছু নয়, কিন্তু আমার কাছে এটা ভুল না, অপরাধ। অভি ধোকা দিয়েছে আমাকে, তাই আভির সাথে আমার সম্পর্ক আমি শেষ করে দিয়েছি। হয়তো ও আপনার ভাই হয়, তাই আপনি ওর জন্য বলবেন, বাট সরি, ওর মতো ক্যারেক্টারলেস চিটার মানুষের সাথে আমি আমার জীবন জড়াতে চাই না। আমি এখানে আপনাকে শুধু এতটুকুই জানাতে এসেছিলাম। সোফা ওর আঙ্গুল থেকে এঙ্গেজমেন্ট রিং খুলে রওশনের সামনে রাখে। আন্টিকে এটা ফিরিয়ে দিয়েন, ওনার কাছ থেকে অনেক ভালোবাসা পেয়েছি। আমার মতো অনাথ মেয়েকে উনি নিজের মেয়ের মতো ভেবেছেন, এটাই আমার কাছে অনেক। কিন্তু হয়তো ওনার মতো মা আমার ভাগ্যে নেই। আমি আগে যেমন একা নিজের পথ চলেছি, বাকিটা জীবনও একা চলতে পারবো। সোফা চলে যেতে নিলেই রওশন দাঁড়িয়ে বলতে শুরু করে। তুমি ভুল ভাবছো শুভা। সোফা ঘুরে তাকালো রওশনের দিকে। আভি আমার ভাই বলে যে আমি ওর হয়ে কথা বলবো, তা সম্পূর্ণ ভুল। রওশন রয়জাদা কখনো অপরাধকে সায় দেয় না।
আর না অপরাধীকে ক্ষমা করে। ও তোমার সাথে অন্যায় করেছে, আর সেটার শাস্তি হিসেবে তুমি যদি ওর সাথে সম্পর্ক শেষ করতে চাও, এতে আমার কোনো আপত্তি নেই। কিন্তু একটা কথা ভেবে নিও, দুনিয়াটা কিন্তু এত সহজ না। তোমার নিজেকে সামলাতে শিখতে হবে। ডোন্ট ডিপেন্ড অন আদার্স। ডোন্ট ওয়ারি রওশন, আমি নিজেকে সামলাতে পারি। ছোটবেলা থেকেই একাই নিজের পথ চলেছি, বাকিটা পথও একা চলতে পারবো। সুভা চলে গেল। রওশন এখনো অপলক তাকিয়ে আছে সুভার যাওয়ার দিকে। সুভার ভেতরটা অবস্থা ও অনুভব করতে পারছে। যখন সুভা নিজেকে অনাথ বলেছিল, কথাটা বুকে গিয়ে লেগেছে রওশনের। অনাথ শব্দটা কতটা কষ্টের সেটা হয়তো রওশনের থেকে ভালো কেউ জানে না। রওশন উঠে জানালার সামনে গিয়ে দাঁড়ায়। থাই গ্লাসের বিপরীত ব্যস্ত শহরটা দেখছে ও। সবাই সবার মতো ব্যস্ত এই শহরে। কারো ব্যথা অনুভব করার সময় কারো নেই। এতটুকুতে ভেঙে পড়লে চলবে না সুভা, তোমাকে স্ট্রং হতে হবে। নিজেকে প্রমাণ করতে হবে দুনিয়ার সামনে। এই ব্যস্ত শহরে ভিড়ে নিজেকে টিকিয়ে রাখতে হবে। তুমি যত কমজোর হবে, আশেপাশের মানুষ তোমাকে ততই ডাবানোর চেষ্টা করবে। অনেক কষ্টে ঘুরে দাঁড়িয়েছে আমি, নিজেকে প্রতিষ্ঠিত করেছে শুধুমাত্র এই ব্যস্ত শহরের মানুষদের সাথে টিকে থাকার জন্য। তোমাকেও তাই করতে হবে। দুনিয়া ততটা সহজ না যেমনটা তুমি ভাবো। রওশনের চোখের কোণা দিয়ে পানি জমে আছে, কিন্তু রওশন সেটা গড়িয়ে পড়ার আগেই নিজের বৃদ্ধ আঙ্গুল দিয়ে মুছে ফেলে। সবার একটা অতীত থাকে, রওশনেরও আছে। সেটা খুব শীঘ্রই জানতে পারবেন। পার্কের একটা বেঞ্চে বসে আছে সুভা। ভাবছি ওর আগের জীবন আর এখনকার মধ্যে কতটা পরিবর্তন এসেছে। বুঝ হওয়ার পর থেকেই অনাথ আশ্রমকে নিজের ঘর ভেবেছে সুভা, আর সেখানকার মানুষদের নিজের পরিবার। লেখাপড়ায় ভালো হওয়ার সুবাদে সুভাকে স্কলারশিপ দেওয়া হয়। নিজের যোগ্যতা প্রমাণ করে প্রতিষ্ঠিত হয়েছে সুভা। অনেক পরিশ্রমে সুভা এখন নিজের একটা চাইল্ড এনজিও গড়ে তুলেছে। সুভা একজন ফ্যাশন ডিজাইনার, তার পাশাপাশি এনজিও সামলাই ওর। 1 বছর আগে আফরির সাথে একটা সোশ্যাল পার্টিতে দেখা হয়েছিল সুভার। অনেক কম সময়ে অনেক গভীর বন্ধুত্ব হয়ে যায় সুভা আর আভির। রিশা সুভার কলেজ লাইফের ফ্রেন্ড ছিল। সব সময় সুভার পাশে থেকেছে ও। আভি সুভাকে ওর মায়ের সাথে পরিচয় করিয়ে দেয়। আভির মা সুভাকে নিজের মেয়ের মতো ভালোবাসা দিয়েছে। এই ভালোবাসার প্রতি দুর্বল হয়ে পড়ে সুভা, কারণ মায়ের ভালোবাসা কেমন সেটা ও কখনো বোঝেনি। আশার মাঝে নিজের মাকে খোঁজার চেষ্টা করেছে সুভা। এর মধ্যে আভি সুভাকে প্রপোজ করে। সুভাও রাজি হয়ে যায়। একমাত্র কারণ ছিল আশা। ও আভির প্রতি নিজের ভালো লাগাকে ভালোবাসার নাম দিয়ে দেয়। আভি আর আশার প্রতি অনেক দুর্বল হয়ে পড়ে সুভা, কারণ পরিবারের অর্থ কি সেটা এদের কাছ থেকেই জেনেছে ও। কিন্তু হঠাৎ করেই সব স্বপ্ন ভেঙে তছনছ হয়ে গেল ওর। যাদের এত বিশ্বাস করেছে, শেষে ওরাই ওকে সবচেয়ে বড় ধোঁকা দিল। নিজেদের প্রতি তাচ্ছিল্যের হাসি আসছে সুভার। কত সহজেও মানুষকে বিশ্বাস করে নেয়, আর সে মানুষ ওকে ধোঁকা দিয়ে বুঝিয়ে দেয় সুভা কতটা বোকা। আর না, আর কারোর প্রতি দুর্বল হব না আমি, আর না কাউকে বিশ্বাস করব। বিশ্বাসের মর্যাদা দিতে জানে না কেউ। আমাদের চারপাশে শুধু ধোঁকা বিরাজমান। সুভা নিজের চোখের পানি মুছে নিজেকে নর্মাল করে নেয়। তারপর বলে, আমার জীবন থেকে আভি রিশা নামের অধ্যায় শেষ হয়ে গেছে। ওদের আর কোনো স্থান নেই আমার জীবনে। আই হেট ইউ, আই জাস্ট হেট ইউ আভি। আভির কল আসছে সুভার ফোনে। কাল থেকে অসংখ্য কল আর মেসেজ এসেছে আভির। সুভা কোনোটার উত্তর দেয়নি। আবার কল আসতেই সুভা কল কেটে ফোন সুইচ অফ করে রেখে দেয়। এখন থেকে কোনো পিছুটান নেই। আমি আমার লাইফ নিজের মতো করে গুছিয়ে নিব। আমার লাইফে আভি নামক কারো অস্তিত্বের স্থান হবে না। পরদিন প্রতিদিনের মতো অফিসের জন্য রেডি হচ্ছে সুভা। হোয়াইট জিন্স আর হোয়াইট টপস পরে উঁচু করে ঝুঁটি বেঁধে নিয়েছে। হালকা মেকআপ আর শুজ, ব্যাস রেডি অফিসের জন্য। সুভা এমন বিহেভ করছে যেন কিছুই হয়নি। ব্যাগ নিয়ে বেরিয়ে পড়ল সুভা। বাইরে আসতেই ওর চোখ গেল সাদা রঙের গাড়িটার দিকে। আভি দাঁড়িয়ে আছে গাড়ির সাথে হেলান দিয়ে। হয়তো সুভার অপেক্ষায় করছিল ও। সুভা আভিকে দেখেও না দেখার ভান করে ওর গাড়ির দিকে গেল। আভি সুভাকে দেখা মাত্রই দৌড়ে যায়, কিন্তু ততক্ষণে সুভার গাড়ি অনেক এগিয়ে চলে গেছে। আভি অনেক ডাক দিয়েছিল সুভাকে, কিন্তু সুভা পেছনে ফেরেনি। এটা তুমি ঠিক করছো না শোভা। আমি আভি রায়জাদা। আমার পিছনে হাজারো মেয়ে ঘোরে, অথচ তুমি আমাকে দেখেও না দেখার ভান করে চলে গেলে। আমাকে অ্যাভয়েড করার পরিণাম অনেক খারাপ হবে। পরদিন অফিসে সুভা অফিসে ঢুকতেই ওর সামনে রিশা চলে আসে। রিশা আর সুভা একই অফিসে কাজ করে। সুভা রিশাকে দেখেও না দেখার ভান করে নিজের কেবিনে চলে যায়। কেবিনে বসে কাজ করছে সুভা। এমন সময় ওর ল্যান্ড ফোনে কল আসে। হ্যালো, ইয়েস স্যার, আমি এক্ষুনি আসছি। সুভার বস কল করেছিল, ওকে কেবিনে ডেকে পাঠিয়েছেন উনি।
মে আই কাম ইন স্যার? হ্যাঁ, ভিতরে আসুন। স্যার ডেকেছেন? জি মিস সুভা, আসলে কালকে একটা প্রদর্শনীও থ্রো করা হয়েছে ফ্যাশন ডিজাইনারদের জন্য। আপনাদের নিজস্ব ডিজাইন করা জুয়েলারি আর ড্রেস প্রদর্শন করার সুযোগ দেওয়া হবে সেখানে। এটা আপনাদের জন্য গোল্ডেন চান্স নিজেদের ক্যারিয়ার গড়ার। আমাদের অফিস থেকে দুজন সিলেক্ট করা হয়, তার মধ্যে আপনি একজন। রিয়েলি স্যার? কিন্তু আরেকজনকে? রিশা, ঋষার নাম শুনেই সুভার মুখ ফ্যাকাশে হয়ে যায়। আশা করব আপনারা ভালো পারফরমেন্স দিতে পারবেন। আই উইল ট্রাই মাই বেস্ট। সুভা বেরিয়ে এলো বসের কেবিন থেকে। পার্টিসিপেট করবে, তার মানে কালকে ঋষার মুখোমুখি হতে হবে ওকে। এটা আমার ক্যারিয়ারের জন্য অনেক গুরুত্বপূর্ণ, আমাকে যেভাবেই হোক জিততে হবেই। মনোযোগ সহকারে কাজ করছে সুভা প্রদর্শনী ফাংশনের জন্য। কাজ করতে করতে কখন অফিস টাইম শেষ হয়ে যায় বুঝতে পারে না সুভা। হঠাৎ ঘড়ির দিকে চোখ যেতেই দেখে 8টা বেজে গেছে। সবাই হয়তো চলে গেছে এতক্ষণে। সুভা সব গুছিয়ে রেডি করে বেরিয়ে পড়লো অফিস থেকে। বাইরে আসতেই আভিকে গাড়ির সামনে দেখতে পেল সুভা। হয়তো ওর জন্যই অপেক্ষা করছিল এতক্ষণ। সোফা আভিকে অ্যাভয়েড করে চলে যেতে নিলেই আভি এসে সোফার হাত ধরে আটকায়। সমস্যা কি তোমার? হ্যাঁ, কালকে থেকে এত ফোন এত মেসেজ দিচ্ছি, কোনোটার রিপ্লাই করনি। আর আজ সকালে আমাকে এমনভাবে ইগনোর করলে যেন আমি তোমার চোখেই পড়িনি। আভি সোফার হাত খুব জোরে ধরেছে, এতে সোফা ব্যথায় হাত ছোটাছুটি করছে। ওর চোখে পানি চলে এসেছে ব্যথায়। আমার হাত ছাড়ো আভি, লাগছে আমার। আভি সোফার হাত আরো শক্ত করে ধরে, ওকে নিজের কাছে টেনে এনে বলে, লাগো, আমারই গতি লেগেছিল যখন তুমি আমাকে অ্যাভয়েড করেছিলে। আমি তোমার সাথে কোনো সম্পর্ক রাখতে চাই না, ঘৃণা করে তোমাকে, বুঝলে? আই হেট ইউ। ডোন্ট ইউ ডিয়ার শোভা, সম্পর্ক ভাঙার নাম মুখেও আনবে না। তোমায় বিয়ে করতেই হবে, তাও আমাকে। তোমার পাবার জন্য অনেক কাঠখড় পুড়িয়েছি আমি। মাঝ রাস্তায় তুমি আমাকে রেখে যেতে পারবে না। শোভা এবার এক ঝটকায় নিজের হাত ছাড়িয়ে দূরে সরে বলতে শুরু করে, তোমার মতো ক্যারেক্টারলেস চিটার মানুষের সাথে আমি কখনো নিজের জীবন জড়াবো না আভি। স্বপ্ন দেখা বাদ দাও। তোমার এই রূপ যদি আগে আমার সামনে আসতো তাহলে কাহিনী এত দূর এগোতো না। আরো আগে তোমার থেকে আলাদা হয়ে যেতাম আমি। সোফার কথায় আভির রাগ উঠে যায়। আরও সোফার সামনে গিয়ে পেছনে দিয়ে ওর চুলের মুঠো ধরে বলতে শুরু করে, ভুলেও আমার থেকে দূরে যাওয়ার চেষ্টা করবে না শোভা, না হলে আমার ভয়ঙ্কর রূপ দেখতে বাধ্য হবে। তোমার উপর শুধু আমার অধিকার আছে, অনলি মাই। আমি যেমনই হই তোমাকে আমার হয়েই থাকতে হবে। সোফা আভিকে ধাক্কা দিয়ে ওর গালে চড় বসিয়ে দেয়, তারপর চিল্লিয়ে বলে, কখনো না। তোমার মতো মানুষের সাথে জীবন জড়ানোর থেকে ভালো আমি মরে গেলে খুশি হব। তোমার চেহারাও আমার কাছে ঘৃণিত। সোফা কান্না করতে করতে আভির সামনে থেকে দৌড়ে চলে গেল। আভির রাগ মাথায় চড়ে বসেছে সোফার থাপ্পড়ে। আভি নিজের রাগ কন্ট্রোল করতে না পেরে গাড়ির গ্লাসে জোরে খুশি মারে। গাড়ির গ্লাস তেমন কিছু না হলেও ওর হাত আঙ্গুলের সাইড দিয়ে ফেটে যায় আর রক্ত বের হতে শুরু করে। আভির উপর রাগ দেখিয়ে গাড়ি না নিয়েই সোফা বেরিয়ে আসে। মাঝ রাস্তা দিয়ে কান্না করতে করতে হাঁটছে সোফা। আভির কথাগুলো অনেক কষ্ট দিয়েছে ওকে। হঠাৎ সোফার সামনে একটা গাড়ি আসতেই কেউ সোফার হাত টেনে সরিয়ে দেয়। সোফার সামনে তাকিয়ে দেখে রওশন দাঁড়িয়ে আছে। আর ইউ ম্যাড? এইভাবে মাঝ রাস্তা দিয়ে কেউ হাঁটে শোভা? আমি সময় মতো না আসলে কি হতো, কোনো আইডিয়া আছে তোমার? সোফা রওশনকে দেখে নিজের কান্নার বেগ থামাতে পারে না, ফুপিয়ে কেঁদে ওঠে ও। রওশন সোফার কান্নার কারণ বুঝতে পারছে না। হঠাৎ রওশনের চোখ যায় সোফার হাতে। ল্যাম্পপোস্টের লাইটের আলোতে 4 আঙ্গুলের ছাপ স্পষ্ট বোঝা যাচ্ছে। রওশনের আর বুঝতে বাকি রইল না কি হয়েছে সোফার। রওশন সোফার গালে আলতো করে হাত রেখে ওকে শান্ত করার চেষ্টা করতে করতে বলে, শোভা দেখো, প্লিজ স্টপ ক্রাইং, সব ঠিক আছে, দেখো। সোফা আচমকা কান্নার বেগ বাড়িয়ে রওশনকে জড়িয়ে ধরল। রওশনের বুকে মাথা রেখে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে সোফা। রওশন সোফার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে আর এক হাত ওর পিঠে রেখেছে। রওশনের হাত মুষ্টিবদ্ধ, হয়তো রাগ কমানোর চেষ্টা করছে, চোখে রাগে লাল হয়ে আছে। এটা তুই ঠিক করলি না অভি। রওশন সোফাকে নিজের গাড়ি করে ওর বাড়িতে পৌঁছে দেয়। তারপর গাড়ি ব্যাক করে চলে যায় নিজের গন্তব্যে। আফি নিজেদের বাড়ির পার্কিংয়ে নিজের গাড়ি পার্ক করছে। গাড়ি পার্ক করে আফি পার্কিং হল থেকে বের হতে নিলেই কেউ ওর মুখ কালো কাপড় দিয়ে ঢেকে দেয়। আফি কিছু বুঝে ওঠার আগেই আগন্তুকটি ওকে গাড়ির সাথে ধাক্কা দিয়ে ওর হাত বেঁধে ফেলে কিছু দিয়ে। আফি ছুটাছুটি করছে, আচমকা আগন্তুকটি ওর মুখ বরাবর কয়েকটা পাঁচ মারে। আফির নাক দিয়ে রক্ত বের হতে শুরু করেছে। ও চিৎকারও করতে পারছে না আর না কাউকে ডাকতে পারছে।
আগন্তুকটি আফিকে ধাক্কা দিয়ে ওর শার্টের কলার ধরে গাড়ির ডিকির সাথে কয়েকটা বাড়ি দেয়। আফি ছিটকে পড়ে যায় ফ্লোরে। ব্যথায় কাতরাচ্ছে আফি। আগন্তুকটি ওর পাশে হাঁটু কেড়ে বসে। তারপর নিজের প্যান্টের পকেট থেকে একটা আংটি বের করে আফির শার্টের পকেটে ঢুকিয়ে দেয়। আফি হাত ছুটছে বাঁধন খোলার জন্য। আগন্তুকটি দাঁড়িয়ে আফিকে ডিঙিয়ে চলে যায়। ওয়াচম্যান পার্কিং ক্রস করে যাওয়ার সময় আফিকে এই অবস্থায় দেখে ছুটে আসে। তারপর আফির হাতের বাঁধন খুলে দিতে দিতে বলে, স্যার আপনি ঠিক আছেন? আপনার এই অবস্থা কি করে হলো? আফির হাতের বাঁধন খুলতেই ও এক ঝটকায় নিজের মুখের কাপড়টি সরিয়ে ফেলে দেয়। আফির নাক থেকে রক্ত বের হচ্ছে। ঠোঁট আর কপাল ফেটে রক্ত পড়ছে। কে ছিল এখানে? আর কার এত বড় সাহস আভি রায়জাতের উপর হামলা করার? আমি দেখিনি স্যার, আমি এইমাত্র আসলাম। আর আপনাকে এই অবস্থায়? আফি নিজের ঠোঁটের কোণায় আঙ্গুল দিয়ে রক্ত মুছতে মুছতে বলে, কে হতে পারে এটা যে আমার বাড়িতে ঢুকে আমার উপর হামলা করে চলে যায়? হঠাৎ আফির খেয়াল হলো লোকটি ওর পকেটে কিছু রেখে গিয়েছে। আফি চট জলদি নিচের পকেট থেকে রিংটি বের করে। রিংটি বের করেই আফি চমকে যায়, কারণ এটি সুভার রিং, যেটা ও এঙ্গেজমেন্টের দিন সুভাকে পরিয়েছিল। আফি রিংটা মুঠো করে হিংস্র চোখে বলে, তো এটা তোমার কাজ শোভা? আমাকে আমার বাড়িতেই গুন্ডা দিয়ে পিটিয়ে প্রতিশোধ নিলে? তোমাকে তো আমি মাসুদ ভাবতাম, কিন্তু তুমি তো... ইট ইস ওকে বেবি, খেলা তো সবে শুরু। আমার প্রতিঘাতের জন্য প্রস্তুত থেকো। নিজের বেডে বসে হাতে ফার্স্ট এইড করছে রওশন। আভিকে মারা আগন্তুকটি রওশনই ছিল। সুভাকে কষ্ট দেওয়ার যোগ্য শাস্তি দিয়েছে ও আভিকে। আভিকে মারার সময় ডান হাতে আঘাত পেয়েছে ও। হাতের আঙ্গুলের দিক দিয়ে ফেটে রক্ত বের হচ্ছে। সেখানে মলম লাগিয়ে স্কিন করে নেয় রওশন। রওশন বারান্দায় চলে যায়। তারপর রেলিংয়ে হাত রেখে আকাশের দিকে তাকিয়ে বলতে শুরু করে, রওশন কখনো কারো অপরাধ ক্ষমা করে না। সে যেই হোক, ভুল করলে সেটা যোগ্য শাস্তি রওশন দিতে জানে। তোর সবচেয়ে বড় ভুল হলো তুই সুভাকে কষ্ট দিয়েছিস। সুভার চোখের পানি আমার বুকের বাপাসের ব্যথা তীব্র করে দেয়। ওর কষ্ট সহ্য হয় না আমার, কিন্তু বারবার তুই ওর কষ্টের কারণ হয়ে দাঁড়াস। ভেবেছিলাম সুভা তোর সাথে সুখী থাকবে, তাই ওকে তোর কাছে সঁপে দিয়েছিলাম। কিন্তু না, আমি ভুল ছিলাম। তুই ওর যোগ্যও না। আমি সবসময় সুভার পাশে ছিলাম, আছি, আর থাকবো ছায়া হয়ে। আমার ভালোবাসা আমার মাঝে থাকবে। দিস ইজ দ্য এডিশন অফ মাই লাভ। ওর ভালোর জন্য নিজেকে সবসময় ওর থেকে আড়াল করে রেখেছে। ওর আড়ালে ওর সব স্বপ্ন পূরণ করেছে। ওকে সব কষ্ট আর বিপদ থেকে রক্ষা করেছে। ভবিষ্যতেও এটাই করব। ওর কোনো ক্ষতি হতে দিব না আমি। আগে ভাবতাম তোর সাথে ওর খুশি জড়িয়ে আছে, তাই তোদের মাঝে আসার চেষ্টা করিনি। কিন্তু এখন তুই ওর জন্য সবচেয়ে বড় বিপদ, তাই তোর আর সুভার মাঝে আমি দেয়াল হয়ে দাঁড়িয়ে থাকবো। রওশন শক্ত করে রেলিংটা ধরে। এতে ওর হাত থেকে আবারও রক্ত ঝরতে শুরু করে, কিন্তু এতে রওশনের কোনো ভ্রুক্ষেপ নেই। ও নিজের মতো করেই আকাশের দিকে তাকিয়ে আছে। পরদিন সকালে সোফা নিজের সব প্রেজেন্টেশন গুছিয়ে নেয়। আজ অনেক বড় দিন ওর জন্য। এত বড় কম্পিটিশনে পার্টিসিপেট করছে ও। রেডি হয়ে বেরিয়ে পড়ে সোফা। শহরের সবচেয়ে বড় প্রদর্শনী হল বুক করা হয়েছে কম্পিটিশনের জন্য। 2 রাউন্ডের প্রতিযোগিতা হবে 2 দিনে। সেখানে থাকা এবং কাজের সব ব্যবস্থা করা হয়েছে। সোফা অফিসে পৌঁছেই ওর বসের কাছে গিয়ে সব ফাইল জমা দেয়। ওয়েল ডান সুভা, তোমার সবগুলো ডিজাইন মাইন্ড ব্লোয়িং হয়েছে। থ্যাংক ইউ স্যার। দীপ্ত সোফাকে সব রুলস বুঝিয়ে ওকে নিয়ে স্টুডিওতে চলে আসে, যেখানে কম্পিটিশন থ্রো করা হবে। স্টুডিওর পাশেই হোটেল বুক করা, যেখানে সবার থাকার ব্যবস্থা করা হয়েছে। প্রায় দেশের নামকরা অনেক ফ্যাশন ডিজাইনাররা এখানে পার্টিসিপেট করতে এসেছে। তাদেরকে দেখে সোফার চেহারার রং পাল্টে যায়, কারণ সবাই অনেক বড় মাপের কম্পিটিটর ওর জন্য। এদেরকে বিট করা হয়তো অনেক কষ্টসাধ্য হবে সোফার জন্য। আর সবচেয়ে বড় কথা হলো রিশাও এখানে আছে। যতটুকু সোফা রিশাকে চেনে, ও জেতার জন্য যে কোনো সীমানা অতিক্রম করতে পারে। আর এখন তো সোফা ওর সবচেয়ে বড় শত্রু। সোফাকে হারানোর জন্য নিশ্চয়ই ওর মাথায় কোনো না কোনো কুবুদ্ধি ঘুরপাক খাচ্ছে। কিছুক্ষণের মধ্যেই কম্পিটিশনের চিফ গেস্টরা চলে আসবেন। তারপর তারা তোমাদের ফাইল জমা নিয়ে রাতে কম্পিটিশন শুরু করবে। বাট স্যার, চিফ গেস্ট কারা? আসলেই দেখতে পারবে। বাইরে সবাই শোরগোল করছে যে চিফ গেস্ট চলে এসেছে। সব রিপোর্টাররা গেটের সামনে প্রস্তুতি নিচ্ছে তাদের ইন্টারভিউ নেওয়ার জন্য। চলো। দীপ্ত সোফাকে নিয়ে হলের বাইরে চলে আসে। প্রথমে গাড়ি থেকে একজন মহিলা নেমে আসেন। সব রিপোর্টাররা তার কাছে গিয়ে প্রদর্শনী সম্পর্কে প্রশ্ন করতে শুরু করে। ইনি হচ্ছেন আনিকা বোস, আমাদের শহরের সবচেয়ে নামি দামি ফ্যাশন ডিজাইনার।
পরে আর একটা কালো গাড়ি এসে থামে। সবার নজর সেখানে শিফট হয়ে যায়। রিপোর্টাররা দৌড়ে সেই গাড়ির সামনে যায়, আর কিছু গার্ডস এসে তাদের গাড়ি থেকে একটু দূরে সরিয়ে দেয়। একজন গার্ড দরজা খুলে দিতেই বেরিয়ে আসেন চিফ গেস্ট। তাকে দেখে সোফা যেন 440 ভোল্টের ঝটকা খেল। মুখ থেকে অটোমেটিক্যালি একটা শব্দ বেরিয়ে আসলো, মিস্টার হ্যারোগ্যান। রওশন গাড়ি থেকে নেমেই নিজের প্যান্টের দুপকেটে হাত গুছে স্ট্রেট হয়ে দাঁড়ায়। রওশনের ডান হাতে এখনো সাদা ব্যান্ডেজ করা, ধূসর রঙের শার্ট আর সাদা কোট ও প্যান্ট, হাতে ধূসর রঙের বেল্টের ঘড়ি, কালো শুজ। রাতের বেলাতেও চোখে সানগ্লাস লাগানো রওশনের। সোফা রওশনের ব্যাপারে সবকিছু নিয়েই কনফিউজড থাকে। তার মধ্যে একটা হচ্ছে যে রওশন রাতের বেলাতেও অধিকাংশ সময় সানগ্লাস পরে থাকে। এটার কারণ সোফা জিজ্ঞেস করতে গিয়েও ভয়ে জিজ্ঞেস করতে পারে না, রাতেও সানগ্লাস পরা। এটা আবার কেমন স্টাইল বুঝতে পারে না সোফা। রওশনের গার্ডসরা দুদিক দিয়ে সবাইকে আটকে রেখেছে, যেন কেউ রওশনের কাছে যেতে না পারে। দূর থেকে রিপোর্টাররা প্রশ্ন ছুড়ে মারছে ওর উপর। রওশন কারো কোনো প্রশ্নের উত্তর না দিয়ে সোজা হলের দিকে হাঁটা ধরে। ওর পেছনে ওর কিছু গার্ডসরা আসছে। রওশন সোফাকে ক্রস করে ভেতরে চলে গেল। দেখেও না দেখার ভান করলো ও সোফার সাথে। রওশন রায়জাদা এই কোম্পানির চিফ গেস্ট। পূর্ণ। তাহলে আর আমার যেতে লাগবে না, কারণ এনার সামনে গেলেই তো আমার হাত পা কাঁপে। কিন্তু কেন সেটাই জানি না। তার সামনে কথা বলতে গেলেও চোখে চোখ পড়লে আমার দম বন্ধ হয়ে আসে। আমি কিভাবে পার্টিসিপেট করব? রওশন চলে যেতেই সবাই এক এক করে ভেতরে চলে যায়। কাম সুবা, গেট প্রিপারেট ইয়োর সেলফ। জি। আনিকার অ্যাসিস্ট্যান্ট এসে সবার ফাইল নিয়ে যায়। সবাই তাদের ফাইল জমা দিয়ে দেয় তার কাছে। আপনাদের এক এক করে ডাকা হবে ক্যাবিনে। ফাইল নিয়ে যাওয়ার পর সবাইকে এক এক করে ডাক পাঠানো হয় প্রশ্ন করার জন্য। সোফার ডাক আসতেই ভয়ে ওর হাত পা কাঁপতে শুরু করে, আর নিজেকে বুঝিয়ে বলছে, বি স্ট্রং সুভা, তুই পারবি। সোফা বুকে ফু দিয়ে কেবিনে প্রবেশ করলো। রওশন নেই কেবিনে। এটা দেখে স্বস্তির নিঃশ্বাস নিল সোফা। কাম সুভা, বসো। জি। তোর প্রত্যেকটা ডিজাইন আউটস্ট্যান্ডিং হয়েছে। থ্যাংক ইউ ম্যাম। আমি তোমাকে কম্পিটিশনের জন্য সিলেক্ট করছি। আজকে রাতে প্রথম রাউন্ড এবং কালকে লাস্ট, সো অল দ্য বেস্ট। সোফা যেন আকাশের চাঁদ হাতে পেয়েছে। আনিকার সাথে হাত মিলিয়ে সোফা খুশি খুশি বেরিয়ে আসে কেবিন থেকে। বের হওয়ার সাথে সাথেই কারোর সাথে ধাক্কা লেগে পড়ে যেতে নেয় সোফা, কিন্তু পড়ে যাওয়ার আগেই সামনের মানুষটি ওকে ধরে ফেলে আর টান দিয়ে নিচের বুকে এনে ফেলায়। সোফা আচমকা পড়ে যাওয়ায় ভয় পেয়ে যায়, আর ব্যালেন্স রাখতে না পারায় সামনের মানুষটিকে জড়িয়ে ধরে। মানুষটির হার্টবিট গুনতে পারছে সোফা। মনে হচ্ছে এই হার্ট ওরই নাম নিচ্ছে। চেনা একটা পারফিউমের সুবাস নাকে আসছে সোফার। মানুষটি কে তা বুঝে ওঠার সাথে সাথেই সোফা ধরপড়িয়ে সরে যায়। ওর সামনে ওর যমরাজ অর্থাৎ রওশন দাঁড়িয়ে আছে। সোফাকে এভাবে সরে যেতে দেখে রওশন চোখ পাকিয়ে বলে, তুমি সারাক্ষণ এমন ধরফর অবস্থায় থাকো কেন বুঝি না। যেখানে সেখানে পড়ে যাওয়া, এটা কি তোমার হবির আওতায় পড়ে? এমন জিরাফের সাথে ধাক্কা লাগলে তো পড়বই। কিছু বললে? কই না তো, বলছিলাম আমার দেরি হয়ে যাচ্ছে, আমি আসি। সোফা রওশনকে সাইড কাটিয়ে চলে যেতে নিলেই রওশনের কথাই থমকে যায়। সুভা, অল দ্য বেস্ট। সোফা অবাক চোখে তাকালো রওশনের দিকে। এই খারুশ রাইজাতা ওকে অল দ্য বেস্ট বলছে, ভাবা যায় এগুলা? রওশন সোফার দৃষ্টি উপেক্ষা করে বলতে শুরু করে, একটা কথা সবসময় মনে রাখবে, এটা প্রতিযোগিতা, আর প্রতিযোগিতায় কেউ কারো আপন হয় না। তোমার আশেপাশে যারা আছে সবাই জেতার জন্য এখানে এসেছে, তাই কারো উপর বিশ্বাস করে নিজের বিপদ টেনে এনো না। সবসময় কিন্তু তোমার সুরক্ষার জন্য আমি পাশে থাকবো না। তোমার নিজের সুরক্ষা তোমার নিজে করা শিখতে হবে। পরামর্শ তো ভালোই দিল এই খারুস রায়জাদা, কিন্তু শেষের কথাটা কি বলে গেল? ইনি নাকি সব সময় আমার রক্ষা করার জন্য আমার পাশে থাকে। কি মিথ্যুক লোক! একদিন শুধু এনার গাড়ির সামনে পড়েছি আর ইনি আমার হেল্প করেছেন নিজের বাড়িতে নিয়ে গিয়ে, কিন্তু যেভাবে ভাব দেখিয়ে বলে গেলেন কত বছর ধরে আমার পাশে থেকে আমাকে প্রোটেক্ট করেছে। সোফা রওশনের কথায় প্রতিবারই কনফিউজড হয়ে পড়ে। মাঝে মধ্যে রওশনকে একটা মিস্ট্রিয়াস ধাঁধার মতো লাগে সোফার কাছে। কম্পিটিশনের সময় হয়ে যাচ্ছে, তাই সোফা আর না ভেবে চলে আসে ওখান থেকে। সোফা স্টাফ রুমে এসে আফিকে দেখতে পায়। আফিকে দেখে সোফা কিছুটা ঘাবড়ে যায়, কারণ আফির মাথায় ব্যান্ডেজ করা, নাকে ছোট ব্যান্ডেজ, আরো কিছুটা ফুলে আছে। আভির এই অবস্থা কিভাবে হলো? আফি সোফাকে দেখে ওর দিকে এগিয়ে আসে। আভির চোখ লাল হয়ে আছে, এমন লাগছে সারা রাত ঘুমায়নি ও। আভি সোফার কাছে আসতেই সোফা পিছিয়ে যেতে নেয়।
তখনই আফি সোফার হাত ধরে টান দিয়ে নিজের কাছে আনে। কি হয়েছে শোভা? এখন আমি কাছে আসলেই পিছিয়ে পড়ে কেন? নতুন কাউকে পেয়ে গিয়েছো নাকি? আমি তোমার মতো না আভি, যদি হতাম তাহলে অবশ্যই নতুন কাউকে নিজের জীবনের সাথে জড়াতাম, কিন্তু তোমার কাছ থেকে যে ধোকা পেয়েছি তারপর থেকে পুরুষ নামক জাতিকে ঘৃণা করতে ইচ্ছে করে। এত মাসুম সেজো না শোভা, দেখে তো মনে হয় ভাজা মাছটা উল্টে খেতে জানো না, কিন্তু আমার পিঠ পিছনে কত কি করছো তার আন্দাজ আমার আছে। আভি লাগছে আমার, ছাড়ো। তা তোমার নতুন আশিকের নাম কি জানতে পারি? আফির কথায় সুভা অবাক চোখে ওর দিকে তাকালো। মানে? মানেটা খুব সোজা। তোমার নতুন আশিকটা কে, যাকে দিয়ে তুমি আমার এই অবস্থা করিয়েছো? একবার শুধু নামটা বলো শোভা, তারপর দেখো তোমার আশিকের আশিকি আমি কিভাবে শেষ করি। সুভা এক ঝটকায় নিজের হাত ছাড়িয়ে নিল আফির থেকে। পাগল হয়ে গিয়েছো তুমি আভি, আমি এরকম কিছুই করাইনি তোমার সাথে। রিয়েলি? তাহলে এটা ওই লোক পেলো কি করে? আমার বাড়িতে ঢুকে আমাকেই মেরে আমার পকেটে রিংটা পরে দিয়ে গেছে। রিংটা কি হাঁটতে হাঁটতে তার কাছে চলে গিয়েছিল? এটা তো ও রওশনকে দিয়েছিল, তাহলে কি রওশন আফিকে মেরেছে? আর রওশন এমন কেনই বা করবে? আফি তো ওর ভাই হয়। এই মুহূর্তে আফিকে মিথ্যে বলতে হবে, না হলে ও রওশনের কোনো না কোনো ক্ষতি করে বসবে। ওদের দুজনের সমস্যায়ও ও রওশনকে জড়াতে চায় না। এই রিংটা আমি কাউকে দেইনি, তোমার সাথে ঝগড়া হওয়ায় আমি তখন রেগে এটা রাস্তায় ফেলে দিয়েছিলাম। সোফার কথায় আফি টাস্কি খায়, কারণ ও জানে সোফা কখনো মিথ্যে বলে না। তাহলে ওর নতুন শত্রু উদয় হলো কোত্থেকে? তুমি সত্যি বলছো শোভা? সত্যি কি তুমি তাকে চিনো না? আমি মিথ্যা কথা বলি না, এতদিনেও আমাকে চিনতে পারলে না? আই এম সরি শুভ। সোফাকে জড়িয়ে ধরতে আসলেই সোফা পিছিয়ে যায়। আই ডোন্ট নিড ইউর সরি, তুমি এখান থেকে চলে গেলে আমি খুশি হব। ঠিক আছে, চলে যাচ্ছি, কিন্তু আমি তোমার আশেপাশেই আছি। অল দ্য বেস্ট বেবি। আফি চলে যেতেই সোফা চিন্তায় পড়ে যায়। রওশন এমনটা কেন করবে ভেবে পাচ্ছে না ও। যেভাবেই হোক রওশনের সাথে দেখা করে ওর সব প্রশ্নের উত্তর নিতে হবে। আফটার সাম টাইম সোফা আর বাকি সব কম্পিটিটররা হলে বসে আছে। সবাই নিজেদের প্রেজেন্টেশন নিয়ে ব্যস্ত। অপর সাইডেই রিশা বসেছে। সোফার পাশে একটা ছেলে বসেছে। হাই মিস শুভা। হাই। আমি জাহিদ, নাইস টু মিট ইউ। সোফা জাহিদের সাথে কথা বলতে আনকমফোর্টেবল ফিল করছে। আসলে জাহিদ একটু বেশি চিপকু টাইপের, আর ওর দৃষ্টিও সোফার কাছে কেমন যেন লাগছে। রওশন আর আনিকা আসতেই প্রেজেন্টেশন শুরু হয়। সবার প্রেজেন্টেশন সুন্দর হয়েছে, কিন্তু রওশন কারোটা দেখছে না, ও নিজের ফোন নিয়ে ব্যস্ত। সোফার প্রেজেন্টেশনের ফাইল আনিকা ধরতেই রওশন ওর থেকে ফাইলটা নিয়ে নিজেই চেক করে। সব ফাইল চেক করা শেষে রওশন আনিকাকে কিছু বলে বেরিয়ে যায় হল থেকে। আনিকা এতগুলো কম্পিটিটর থেকে শুধু 5 জন সিলেক্ট করে, তার মধ্যে সুফা, জাহিদ আর রিশাও আছে। কালকে ফাইনাল রাউন্ড করা হবে, তাই সবাইকে হলের সামনে বুকিং করা হোটেলে থাকার ব্যবস্থা করে দেওয়া হয়েছে। সোফা নিজের সব প্রয়োজনীয় জিনিসপত্র গুছিয়ে হোটেলে চলে যায়। আফিও সেম হোটেলে রুম বুক করেছে, যেন সোফার উপর নজর রাখতে পারে। আফি সোফার সাথে কথা বলার চেষ্টা করলেও সোফা ওকে অ্যাভয়েড করে। সোফার রুম 3rd ফ্লোরে 125 নম্বরে। সোফা নিজের রুমে এসে ফ্রেশ হতে চলে যায়। কিছুক্ষণ বাদে সোফা ওয়াশরুম থেকে চুল মুছতে মুছতে বেরিয়ে আসে। হঠাৎ দরজায় কেউ নক করায় সোফা গিয়ে ডোর খুলে দেয়। জাহিদ দাঁড়িয়ে আছে রুমের বাইরে। জাহিদ আপনি? কেন আসতে পারি না? জাহিদের দৃষ্টি সোফার কাছে ভালো লাগছে না, কিছু একটা ঘাপলা মনে হচ্ছে। না মানে এই সময় কোনো প্রয়োজন ছিল? জাহিদ সোফাকে সাইড করে ওর রুমে ঢুকতে ঢুকতে বলে। প্রয়োজন তো ছিল। এভাবে জাহিদ রুমে ঢুকে পড়ায় কিছুটা অবাক হয় সোফা, তাও ভদ্রতার খাতিরে ও কিচ্ছু বলল না। কি প্রয়োজন? তোমাকে। জি? আমি ঘুরিয়ে ফিরিয়ে কথা বলতে পছন্দ করি না, তাই ক্লিয়ারলি বলছি। প্রথম দেখাতেই তোমাকে আমার ভালো লেগেছে, তাই আমার তোমাকে চাই। এখন তুমি নিজের ইচ্ছায় রাজি হবে নাকি সেটা টোটালি তোমার উপর ডিপেন্ড করে। সোফা শকড প্লাস রেগে যায় জাহিদের কথায়। ওর রুমে এসে ওকেই বাজে প্রস্তাব দিচ্ছে, কি সাহস! জাহিদ সোফার কাছে এসে ওর গালে হাত রাখতে নিলেই সোফা সরে যায়। বের হন আমার রুম থেকে এক্ষুনি, না হলে আমি গার্ডসদের ডেকে আপনাকে বের করব। জাহিদ সোফার হাত ধরে ওকে হ্যাচকা টান দিয়ে নিজের কাছে নিয়ে আসলো, তারপর বলল, স্টপ ইট শুভা, এত ড্রামা করার কিছুই নেই, কেউ কিছু জানতে পারবে না, প্রমিস। সোফা জাহিদকে ধাক্কা দিয়ে সরিয়ে ওর গালে চড় বসিয়ে দেয়, তারপর বলে, আপনার মতো বাজে মন মানসিকতা আমার না জাহিদ। নিজের এই ফালতু অফার নিয়ে বের হন এক্ষুনি, জাস্ট গো।
সোফার হাতে চড় খেয়ে জাহিদের মাথায় রক্ত গরম হয়ে যায়। ওর রেগে সোফার হাত ধরে ওকে ধাক্কা দিয়ে বেডে ফেলে দিয়ে বলে, ভালোই ভালো বলছিলাম, বাট আফসোস তোমার মতো মেয়েরা ভালো কথার দাম দিতে জানে না, তোমাদের সাথে জোর জবরদস্তি করতে হয়। সোফা উঠে যেতে নিলে জাহিদ সোফার হাত চেপে ধরে বেডে। দেখেন, ভালো হবে না বলে দিলাম। সোফার ধাক্কায় জাহিদ তিল পরিমাণ নড়ছে না, বরং ওর হাত আরো জোরে চেপে ধরছে। জাহিদ সোফার দিকে আরেকটু এগিয়ে যেতে নিলেই বাধা অনুভব করে। হঠাৎ কেউ পেছন দিয়ে ওর কলার চেপে ওকে ধাক্কা দিয়ে ফ্লোরে ফেলে দেয়। জাহিদ সরে যেতেই সোফা এক ঝটকায় উঠে পড়ল। সামনের মানুষটিকে দেখে সোফার রিয়াকশন বদলে যায়। রওশন অগ্নি দৃষ্টিতে তাকিয়ে আছে জাহিদের দিকে। চোখ দুটো দিয়ে যেন লাফা বের হবে, এমন ভয়ঙ্কর লাল হয়ে আছে রওশনের চোখ। রাগে ঘাড়ের রগও ফুলে গেছে, আর হাত মুষ্টিবদ্ধ করে রেখেছে যেন রাগ সংবরণ করতে পারে। রওশনকে দেখতে এতটা ভয়ঙ্কর লাগছে যে সোফার গলা শুকিয়ে যাচ্ছে ভয়ে। এমন লাগছে জাহিদকে যেন কাঁচা চিবিয়ে খাবে রওশন। স্যার আপনি? কেন নিজের একান্ত মুহূর্তে আমাকে এখানে আশা করনি? না স্যার, আসলে জাহিদ কথাগুলো বলতে বলতে উঠতে নিলেই রওশনের বুকে লাথি দিয়ে ওকে দূরে ছিটকে ফেলায়। জাহিদ সোজা দরজার সাথে বাড়ি খায়, আর দরজা ধাক্কার চোটে বন্ধ হয়ে যায়। অটোমেটিক লক দরজা, তাই সামান্য পুশ করাই বন্ধ হয়ে গেছে। আহ! রওশন জাহিদের দিকে তেড়ে গিয়ে ওর কলার ধরে দাঁড় করিয়ে আরো 4-5টা ঘুষি মারল নাক বরাবর। রওশন জাহিদকে মারছে আর চিৎকার করে বলছে, তোর সাহস কি করে হয় সোফার দিকে খারাপ দৃষ্টি দেওয়ার? শুধু তা নয়, ওর দিকে হাত বাড়ানোর সাহস পেলি কোথা থেকে তুই? সোফা মারপিটকে ভয় পায় প্রচুর। রওশনের এই রূপ দেখে ও যেন জমে গেছে। ভয় কাঁপছে সোফা দূরে দাঁড়িয়ে। এইদিকে সোফার রুমের দিকে আসছে রিশা আর আভি। যদি তোমার কথায় 1% মিথ্যে থাকে, আমি তোমাকে কি করব? উই হ্যাভ এ নো আইডিয়া। আমি নিজের চোখে দেখেছি আভি, ওই জাহিদকে সুভার রুমে যেতে। এত রাতে একটা ছেলে একটা মেয়ের রুমে কেন যাবে বলো? নিশ্চয়ই ওদের মাঝে কিছু চলছে। আজকেই তুমি প্রমাণ পেয়ে যাবে তোমার সুভা কত বড় ক্যারেক্টারলেস। যদি রিশার কথাই সত্যতা থাকে, তাহলে কি জাহিদই সেই লোক যে সেদিন আমার উপর হামলা করেছিল? রওশন জাহিদকে মারতে মারতে প্রায় আধমরা বানিয়ে ফেলেছে। নিস্তেজ হয়ে গেছে জাহিদ, আর একটু হলে বুঝি মরেই যাবে। জাহিদের এই অবস্থা দেখে সুফার ভয় আরো বেড়ে যায়। ও দৌড়ে রওশনের কাছে গিয়ে ওকে আটকানোর ক্ষমতা করে। রওশন, এবার ছেড়ে দিন প্লিজ, মরে যাবে তো ও। সোফার কথা যেন রওশনের কানে যাচ্ছে না, ও জাহিদকে মারতেই আছে। সোফা গিয়ে রওশনের হাত ধরে ফেলে। এতে রওশন সোফার দিকে অগ্নি দৃষ্টিতে তাকায়। রওশনের এই দৃষ্টি যথেষ্ট সোফাকে ভয় পাইয়ে দেওয়ার জন্য। সোফা রওশনের দিকে তাকিয়ে ঢোক গিলল, তারপর আমতা আমতা করে বলল, ওর কিছু হলে আপনারও বিপদ হবে রওশন। রওশন এবার সোফার বাহু ধরে ওকে নিজের কাছে এক ঝটকায় নিয়ে আসলো। তারপর দাঁতে দাঁত চেপে বলতে শুরু করলো, এত কিসের কথা ছেলেদের সাথে? হলেও দেখেছিলাম এই ছেলের সাথে কতটা ক্লোজলি বসেছিলে, তুমি কথা বলছিলে। বাহ, আমি বুঝতে পারিনি এই লোকটা এমন হবে। রওশন সোফাকে নিজের বুকের মাঝে জড়িয়ে ধরল শক্ত করে। সোফা রওশনের বুকে মুখ গুজে কান্না করছে। এই মুহূর্তে এই জায়গাটা ওর কাছে সবচেয়ে নিরাপদ মনে হচ্ছে। কেন বুঝো না শোভা? আমি সবসময় তোমার পাশে থাকতে পারবো না, আমাকে যে চলে যেতে হবে। তাই তোমাকে স্ট্রং হতে হবে শোভা। নিজের প্রোটেকশন নিজেকে করা শিখতে হবে। আমার অস্তিত্ব তোমার জীবনে ক্ষণিকের, কিন্তু তোমার এখনো পুরো জীবন পড়ে আছে দুনিয়াটাকে নতুন করে দেখার জন্য। হঠাৎ দরজায় নক পড়ে, আর সোফা আর রওশন দরজার দিকে তাকায়। এক নাগারে কে যেন দরজায় ধাক্কা দিচ্ছে। সোফা রওশনের থেকে সরে গিয়ে বলতে শুরু করলো, ওহ নো, এই সময় আবার কে আসলো? রওশন গিয়ে দরজা খুলতে নিলেই সোফা ওকে বাধা দিয়ে বলতে শুরু করে, আপনি পাগল রওশন? আপনাকে এত রাতে আমার রুমে দেখলে সবাই কিভাবে বুঝতে পারছেন? যা ভাবার ভাবো, আই ডোন্ট কেয়ার। বাট আই ডু কেয়ার। আপনি কম্পিটিশনের চিফ, আর আপনাকে আমার সাথে রুমে দেখলে আপনার বদনাম হবে। আপনি লুকান প্লিজ। হোয়াট? আমি লুকাবো? মাথা ঠিক আছে তোমার? হ্যাঁ ঠিক আছে, আপনি ওয়াশরুমে যান। না খাটের নিচে, না আলমারিতে। হ্যাঁ, আলমারি বেস্ট হবে, আপনি ওখানে লুকান। রওশন রাইজাতে কারো ভয় লুকায় না, আমি কোথাও যাব না। আপনার ইগোটা প্লিজ কিছু সময়ের জন্য তালা মেরে রাখুন, আমার জন্য প্লিজ। দেখো শোভা, দরজা ধাক্কানো আরো বেড়ে গেছে। সোফা রওশনের হাত ধরে ওকে আলমারির ভিতরে ধাক্কা দিয়ে ঢুকিয়ে দেয়। তারপর বলে, আমার জন্য কিছুক্ষণ ভেতরে থাকেন প্লিজ।
রওশন আর কিছু বলতে পারল না, রাগে ওর শরীর জ্বলছে। সোফা আলমারি বন্ধ করে দিয়ে দরজা খোলে। দরজা খুলতেই আফি হন্ততন্ত করে ভেতরে ঢোকে, ওর পিছনে রিসাও। কোথায় ও? হ্যাঁ, আফির চোখ চায় ফ্লোরে পড়ে থাকা জাহিদের দিকে। বেচারা মার খেয়ে ফেইন্ট হয়ে পড়ে আছে। এরই অবস্থা কে করলো? আমি। সোফার কথা শুনে আফি আর রিসা দুজনেই হতভম্ব হয়ে গেল। তুমি ওকে এভাবে পিটিয়েছো? অবভিয়াসলি, এখানে কি আর কেউ আছে নাকি যে ওকে পিটাবে? আফি পুরো রুমে চোখ পুড়িয়ে নিল, আসলে কেউ নেই। কিন্তু তুমি ওকে এভাবে মারলে কেন? কি অবস্থা হয়েছে ওর? সোফা রিসার দিকে অগ্নি দৃষ্টিতে তাকিয়ে বলল, ও নিজের কাজের জন্য উচিত শাস্তি পেয়েছে। কি এমন করে ফেললো ও? একটা মেয়ের রুমে এসে তার সাথে মিসবিহেভ করা কি কোনো অপরাধের আওতায় পড়ে না? হি ইজ ট্রাইং টু মোলেস্ট মি। বাজে ব্যবহার করেছে আমার সাথে। হাউ ডেয়ার হি! আজকে মেরে ফেলবা নাকি? আফি রেগে জাহিদের দিকে এগোতেই সোফা ওকে আটকায়। ওর ভুলের শাস্তি ও পেয়ে গেছে, তোমার কিছু করা লাগবে না। আফি কয়েকটা নিঃশ্বাস নিয়ে নিজেকে শান্ত করল, তারপর কাউকে কল করে বলল, হ্যালো, আভিরাইজাদে স্পিকিং। রুম নাম্বার 125-এ ময়লা পড়ে আছে, এসে এটাকে পরিষ্কার করে নিয়ে যান। আফি সোফার দিকে তাকাতেই দেখলো ওর কাঁধের উপরে খামচির দাগ আর রক্ত জমে আছে। সুভা, তোমার ঘাড় থেকে তো কেটে রক্ত বেরোচ্ছে। আফি এগিয়ে আসতেই সোফা পিছিয়ে যায়, এতে আফির কদম থেমে যায়। তোমার সিম্প্যাথির প্রয়োজন নেই আমার। আমি একটু রেস্ট নিব। আমার রুম থেকে বের হলে আমি খুশি হতাম। সোফার কথায় আফি রাগ দেখিয়ে বেডে পা দিয়ে বাড়ি মারল। রিসা ভয়ে কেঁপে উঠল আফির কাছে। দুইটা গার্ড এসে জাহিদকে উঠিয়ে নিয়ে গেল। আফি রিসার দিকে রাগী দৃষ্টিতে তাকিয়ে হনহন করে রুম থেকে বের হয়ে গেল। রিসা এখনো কনফিউজড হয়ে দাঁড়িয়ে আছে, কারণ ওর জানা মনে সোফা এতটা সাহসী না যে কাউকে এভাবে পেটাবে। তাহলে কে সোফাকে হেল্প করেছে সেটা ভেবে পাচ্ছে না রিসা। তুমি কি এভাবেই দাঁড়িয়ে থাকবে নাকি জাহিদের মতো গার্ডস এনে তোমাকে পাঠাতে হবে? সোফার কথায় রিসা ওর দিকে রাগী ভাবে তাকিয়ে একবার রুমে চোখ বুলিয়ে বের হয়ে যায়। রিসা চলে যেতেই সোফা দ্রুত দরজা লাগিয়ে স্বস্তির নিঃশ্বাস নিল। বড় জোর বাঁচলাম। হঠাৎ রওশনের কথা মনে পড়ে গেল সোফার। ও তো রওশনকে আলমারি থেকে লক করে রেখেছিল। সোফা দৌড়ে গিয়ে আলমারি খুলল। আলমারি খুলতেই রওশন কাঁচতে কাঁচতে বেরিয়ে এলো ভেতর থেকে। বড় বড় নিঃশ্বাস নিচ্ছে রওশন, যেন এতক্ষণ দম আটকে ছিল ওর। রওশনের চেহারা লাল হয়ে গেছে আর ঘেমে পুরো শরীর একাকার। রওশন গিয়ে মাথা চেপে বেডে বসে পড়ল। সোফার মধ্যে অপরাধবোধ কাজ করছে, কারণ ও জানে রওশনের গরমে অ্যালার্জি আছে। ও গরম আর রোদের তাপ সহ্য করতে পারে না। শরীর লাল হয়ে যায় রওশনের, যেমনটা এখন হয়েছে। সোফা ভয়ে ভয়ে রওশনের সামনে এগোলো, তারপর ওর পিঠে আলতো করে হাত রেখে বলল, আর ইউ ওকে রওশন? সোফার কথায় রওশন ওর দিকে অগ্নি দৃষ্টিতে তাকালো। তুমি আমার যে অবস্থা করেছো তারপরও কি আমার ওখানে থাকা উচিত? এক কাজ করি, আধা ঘন্টার জন্য তোমাকে আলমারিতে লক করে রাখে, তখন তুমি নিজেই বুঝতে পারবে আমি ওকে আছি কিনা। সোফা ঢোক গেল রওশনের কথায়। এখন যদি সত্যি রওশন ওকে আলমারিতে আটকিয়ে দেয়, ও তো অন্ধকারকে ভয় পায়। তারপর ওর বন্ধ জায়গায় সাফোকেশন প্রবলেম আছে। সোফার কপাল বেয়ে ঘাম পড়ছে কথাগুলো ভেবে। সোফার ফেস দেখে রওশন বুঝতে পারল যে সোফা ভয় পেয়ে গেছে আর নিচের কল্পনাতেই হয়তো আলমারিতে লক হওয়ার এক্সপেরিমেন্ট করে ফেলেছে। এভাবে দাঁড়িয়ে না থেকে আমাকে এক গ্লাস পানি দাও। সোফা হন্ততন্ত করে গ্লাসে পানি ভরে এনে রওশনকে দিল। ওর হাত প্রচণ্ডভাবে কাঁপছে। রওশন সোফার হাত থেকে গ্লাসটা নিয়ে ওটা সোফার দিকে এগিয়ে দিল। আমার থেকে বেশি তোমার পানির প্রয়োজন। সোফা একবার রওশনের দিকে তো একবার গ্লাসের দিকে তাকালো। সোফা আচমকা রওশনের হাত থেকে গ্লাসটা নিয়ে ঢকঢক করে সব পানি শেষ করে ফেলল। এখন হয়তো একটু ভালো লাগছে। রওশন সোফার ঘাড়ের ঘামাচির দাগটা লক্ষ্য করলো। লাল হয়ে রক্ত জমে গেছে জায়গাটা। ফার্স্ট এড বক্সটা নিয়ে আসো তো। কিন্তু কেন? আমি কাউকে এক্সপ্লেনেশন দিই না, তুমি জানো, তাই চুপচাপ সেটা করো যেটা বলছে। সোফা দ্রুত নিচের লাগেজ থেকে ফার্স্ট এইড বক্সটা বের করে রওশনকে দিল। এটা সব সময় সোফার কাছে থাকে, যেন কোনো বিপদে হাতের সামনে পাওয়া যায়। রওশন বক্সটা নিয়ে বেডে রাখলো, তারপর সোফার হাত ধরে ওকে নিয়ে নিজের পাশে বসিয়ে দিল। আচমকা হাতে টান লাগায় সোফা ব্যালেন্স করতে পারল না। সাথে সাথে রওশনের কাঁধ ধরে ফেলল ও। রওশন বক্স থেকে তুলো আর অ্যান্টিসেপটিক বের করে সোফার সামনে এগোতে নিলেই সোফা ভয় পিছিয়ে যায়, কারণ ও জানে এতে ব্যথা জায়গা চলবে।
রওশন সোফাকে এক টানে নিজের কাছে এনে শক্ত করে ওর হাত ধরল, যেন নড়তে না পারে। ডোন্ট মুভ। সোফা রওশনের কথায় ভয়ে ফ্রিজড হয়ে বসে রইল। রওশন আলতো করে সোফার ঘাড়ে তুলো দিয়ে পরিষ্কার করে দিচ্ছে। সোফা রওশনের শার্ট খামচে ধরে ব্যথায় চোখ বন্ধ করে ফেলে। রওশন নিজের সম্পূর্ণ চেষ্টা করছে যেন সোফা ব্যথা না পায়, তাও যেহেতু এটা অ্যান্টিসেপটিক একটু তো জ্বলবেই। সোফা চোখ খিচে বন্ধ করে আছে, আর ওর চোখের কোণায় পানির ফোঁটা জমে গেছে। রওশনের কাঁধের দিকে শার্ট সোফা শক্ত করে খামচে ধরেছে, এতে রওশনও ব্যথা পাচ্ছে, তাও কিছু বলছে না। রওশন ব্যথা জায়গাটা পরিষ্কার করে ওখানে ছোট্ট একটা ব্যান্ডেজ লাগিয়ে দেয়। সোফার দিকে তাকাতেই দেখলো সোফা চোখ খিচে বন্ধ করে রেখেছে। রওশন পলকহীনভাবে তাকিয়ে আছে সোফার চেহারার দিকে। এত কাছ থেকে সোফাকে দেখার সুযোগ কখনো হয়নি ওর, হয়তো এর পরেও হবে না, তাই আজ নিজের চোখে তৃষ্ণা মিটিয়ে দেখছেও সোফাকে। আচমকা রওশন সোফার ঘাড়ের খামচির জায়গাটায় গভীরভাবে নিচের ঠোঁট ছুঁয়ে দিল। সোফা শক্ত হয়ে চোখ খুলল। ওর চোখ বড় বড় হয়ে গেছে রওশনের কাছে। শরীর কাঁপতে শুরু করেছে অটোমেটিকলি। রওশন একে একে 2-3টা চুমু দিল সোফার ঘাড়ে, তারপর উঠে 1 সেকেন্ডও দেরি না করে বেরিয়ে গেল রুম থেকে। সোফা যেন স্ট্যাচু হয়ে গেছে। কি করলো রওশন? সব ওর মাথার উপর দিয়ে গেল। এখনো শরীর কাঁপছে ওর, গলাও শুকিয়ে গেছে, দম যেন আটকে যাচ্ছিল এতক্ষণ। এইদিকে রওশন নিজের রুমে এসে সোজা ওয়াশরুমে ঢুকে গেল। ঝর্ণা ছেড়ে দিয়ে বড় মিরারটার দিকে মুখ ফিরিয়ে ঝর্ণার নিচে দাঁড়িয়ে আছে রওশন। ঝর্ণার পানি সম্পূর্ণ ভিজিয়ে দিচ্ছে ওকে। ওরা চুলগুলো নিমেষেই নুইয়ে গেল পানিতে ভিজে। বড় বড় নিঃশ্বাস নিচ্ছে রওশন। বারবার একই ভুল কেন করি আমি? ওর থেকে নিজেকে দূরে রাখতে চাই, অথচ নিজে ওর এত কাছে চলে যাই কেন? ওয়াই? কেন নিজের আবেগে নিয়ন্ত্রণ নেই আমার? আমি রওশন রায়জাদা, আমার কোনো দুর্বলতা নেই, তাও কেন ওকে নিজের দুর্বলতা বানিয়ে নিলাম? রওশন শাওয়ারের নিচে হাঁটু কেড়ে বসে পড়ল। আমি এমন একটা গোলক ধাঁধে আছে, না তোমাকে কাছে টানতে পারছে আর না দূর সরাতে পারছে। রওশন চোখ বন্ধ করে ফেলল। সোফার চেহারা ভেসে উঠছে ওর চোখে। রওশন চোখ খুলে নিজের শার্টের পকেটে হাত দিয়ে একটা ঝুমকা বের করলো। সিলভার কালারের মধ্যে বড় সাদা পাথরের ঝুমকো। রওশন ঝুমকোটাকে নিজের সামনে ধরে বলতে শুরু করলো, আমাদের গল্পটা তো অনেক আগেই শুরু হয়েছিল, কিন্তু আফসোস আমি এই গল্পটা শেষ নিজের মতো করে করতে পারবো না। তোমার হৃদয়ে আমি থাকি বা না থাকি শোভা, আমার হৃদয়ের সবটা জুড়ে শুধু তুমিই ছিলে, আর আছো, আর থাকবে। রওশন চোখ বন্ধ করে ঝুমকোটায় নিজের ঠোঁট ছোঁয়ালো। এইদিকে সোফা নিচে রুমের জানালার বাইরে তাকিয়ে আছে। রওশনকে কেন ওর কাছে ভিন্ন লাগে তাই আজও বুঝতে পারল না সোফা। রওশনের ওর কাছে আসলে যে অনুভূতিটাই হয়, কেন সেটা আভির সময় হয় না ভেবে পাচ্ছে না ও। আমি কেন দ্বিধায় পড়ে যাচ্ছি? কি এমন কানেকশন আছে আমার আর রওশনের মধ্যে যা আমাকে ওনার দিকে এতটা টানে? আমি নতুন করে কাউকে ভালোবাসতে চাই না কাউকে নিজের জীবনে, তবুও কেন এই অনুভূতি? পরদিন নেক্সট রাউন্ড হলো ফাইনাল রাউন্ড। এই রাউন্ডে সবাই নিজেদের ডিজাইন করা ড্রেস এবং জুয়েলারি পরে এক্সিবিশনে পার্টিসিপেট করবে। জাহিদকে কম্পিটিশন থেকে আউট করে দেওয়া হয়েছে, তাই সোফা আর রিশা সহ মোট 4 জন কম্পিটিটর আছে। সবাইকে ট্রাইং রুমে নিজেদের প্রিপারেশন করার জন্য সময় দেওয়া হয়েছে। সোফা নিজের ডিজাইন করা ড্রেস ভালো করে চেক করে নিজের কাবার্ডে রেখে দিয়েছে। সন্ধ্যার পর কম্পিটিশন, তাই এখন বসে ও অফিসের কিছু কাগজপত্র চেক করছে। কালো শার্ট, ব্লু ব্লেজার, কালো প্যান্ট, হাতে কালো বেল্টের ঘড়ি, কালো শুজ, চুলগুলো জেল দিয়ে সেট করে রেডি হয়ে নিজেকে আয়নায় দেখে নিচ্ছে রওশন। সব ঠিক আছে, শুধু একটা জিনিস মিসিং। রওশন একটা কালো আর ব্লু কম্বিনেশনের টাই বের করে সুন্দর করে সেটা পরে ফেলল। নাও ইটস পারফেক্ট। রওশন বেড থেকে ওর ফাইলগুলো নিয়ে বের হয়ে গেল সেটের উদ্দেশ্যে। সোফা নিচে সব জিনিসপত্র গুছিয়ে নিয়েছে রেডি হওয়ার জন্য, কিন্তু কিছু একটা মিসিং লাগছে ওর কাছে। আরে ইয়াররিং তো আমার রুমেই রয়ে গিয়েছে। কম্পিটিশন শুরু হতে সময় আছে, গিয়ে নিয়ে আসি। সোফা ওর ক্যাবিনেট থেকে বেরিয়ে যায়। সোফা বের হতেই রিশা আড়াল থেকে বেরিয়ে সোফার ক্যাবিনেটে ঢুকে পড়ে। সোফার ড্রেস সোফার উপরে রাখা। রিশা গিয়ে সোফার ড্রেস নিজের হাতে তুলে নেয়। আমাকে হারিয়ে কম্পিটিশন জেতার অনেক শখ তোমার, তাই না শুভা? আজকে তোমার এমন হাল হবে যে কম্পিটিশন তো দূরে থাক, কাউকে নিজের মুখ দেখানোর লায়ক থাকবে না তুমি। রিশা একটা ব্লেন্ড দিয়ে সোফার গাউনের চেনের কিনারের সুতোগুলো তুলে দেয়, যেন গাউন পরার পর ওর গাউনের চেন খুলে যায়।
কাজ শেষ হতেই সোফার ড্রেস জায়গা মতো রেখে রুম থেকে বেরিয়ে যায় রিশা। সোফা রুমে আসতেই দেখে ওর ক্যাবিনেটের দরজা খোলা। কেমন একটা খটকা লেগে যায় ওর। তারপরেও ব্যাপারটা গ্রাহ্য না করে সোফা রেডি হতে শুরু করে। কিছুক্ষণ পরে নীল রঙের স্লিভলেস হাতার গাউন অসম্ভব সুন্দর করে ডিজাইন করেছে সোফা। গাউনের সামনের দিকে সাদা নেটের কোটি সিস্টেম। গাউনটা পুরো ফ্রোজেনের এলসার গাউনের মতো দেখতে, কিন্তু এতে কিছুটা ইউনিক ডিজাইন দিয়েছে সোফা। ড্রেসের সাথে ম্যাচিং করে গলার স্টোনের পেন্ডেন্ট আর ইয়াররিং ডিজাইন করা হয়েছে। চুলগুলো পাফ করে নিচের দিকে কার্ল করে এক সাইডে এনে চুলে স্টোনের স্টার ক্লিপ লাগিয়েছে। সব মিলিয়ে সোফাকে পুরো প্রিন্সেসের মতো লাগছে। সোফা আর বাকি সব কন্টেস্টেন্ট স্টেজের সামনে এসে দাঁড়িয়েছে। সোফাকে দেখে সবাই হা হয়ে গেছে। সবচেয়ে ইউনিক ডিজাইন তৈরি করেছে সোফা। ওয়াও সুভা, ইউ রক। আজকে হয়তো হেরে যাওয়া নিশ্চিত আমাদের। তুমি বেশিই বলে ফেলছো মিতু, তোমার ডিজাইনও সুন্দর হয়েছে। সোফাকে আর চোখে দেখছে রিশা আর মনে মনে ভাবছে, হেসে নাও সুভা, হয়তো আজকের পর থেকে হাসতে ভুলে যাবে তুমি। ও মাই গড, মিস্টার রায়জাদা। মিতুর কথায় সোফা পেছনে ঘুরল। রওশনকে দেখে মুখ অটোমেটিক্যালি হা হয়ে গেল ওর। রওশন অয়নকে কিছু বোঝাতে বোঝাতে হেঁটে ভেতরে আসছে। সবাই ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে রওশনের দিকে। আশেপাশে সবাই হা হয়ে দেখছে রওশনকে। এমনিতেই ও সবার ক্রাশ, তার উপর আজকের লোক দেখে সবাই আরো ফিদা হয়ে গেছে। রওশন সামনে তাকাতেই সোফাকে দেখে থমকে গেল ও। ওর হার্টবিট দ্রুত হয়ে গেছে, চোখের পলক পড়ছে না। সোফাকে কোনো প্রিন্সেসের থেকে কম লাগছে না আজকে। রওশনকে এভাবে নিচের দিকে তাকিয়ে থাকতে দেখে সোফা কিছুটা লজ্জা পেয়ে নিচের মাথা নিচু করে ফেলে। স্যার। অয়নের ডাকে ঘোর কাটল রওশনের। রওশন সোফার থেকে চোখ সরিয়ে বলে, বলো। স্যার, সবাই অপেক্ষা করছে, যাবেন না? হ্যাঁ চলো। রওশন সোফার দিকে এক পলক তাকিয়ে স্টেজের দিকে চলে গেল। আনিকা আর বাকি সবার সাথে হাত মিলিয়ে নিচের চেয়ারে বসে পড়ল ও। কম্পিটিশন শুরু হয়ে যায়। সব লাইট অফ হয়ে স্টেজের কালার লাইট জ্বলে ওঠে। সব কম্পিটিটর এক এক করে সামনে আসে। সর্বশেষে আসে সোফা। ওর কিছুটা নার্ভাস লাগছে, তা ওর চেহারা দেখেই বোঝা যাচ্ছে। রওশন গভীরভাবে পর্যবেক্ষণ করছে সোফাকে। সব চিপরা এটা সেটা প্রশ্ন করছে ওদেরকে। সোফা অনেক সুন্দরভাবে সব প্রশ্নের উত্তর দিচ্ছে। হঠাৎ করে ওর অনুভূতি হচ্ছে যে ওর গাউনটা নিচে সরে আসছে, হয়তো চেইন ধীরে ধীরে ছুটে যাচ্ছে। ভয়ে সোফার হার্ট কেঁপে উঠছে। নিচের ড্রেস শক্ত করে মুঠ করে ধরে সোফা। রওশন ভালোভাবেই সোফার রিয়াকশন নোটিস করছে। ও বুঝে উঠতে পারছে না সোফার হঠাৎ ভয় পাওয়ার কারণ। রওশন, আমার ড্রেসে। রওশন সোফার পিঠের দিকে তাকাতেই দেখলো ড্রেসের চেনের কিছু অংশ ছুটে যাচ্ছে, যার কারণে গাউনটা শরীর থেকে নিচে নেমে আসছে। রওশন নিচের চোখ সরিয়ে নেয়, তারপর সোফাকে সরিয়ে নিচের কোট খুলে ওর গায়ে জড়িয়ে দিয়ে গম্ভীরভাবে বলে, গিয়ে চেঞ্জ করে আসো ফার্স্ট। কিন্তু কম্পিটিশন। এত কিছু ভাবতে হবে না তোমাকে, আই উইল ম্যানেজ, গো। সোফা রওশনের কথা মতো নিচের ট্রায়াল রুমে চলে গেল। রওশনের চোখ যায় সোফার রুমের বাইরের সিসি ক্যামেরার দিকে। রওশন কাউকে কল করে কথা বলতে শুরু করে। কম্পিটিশন কিছু সময়ের জন্য থামিয়ে দিয়েছে রওশন। সবাইকে বলা হয়েছে কিছু টেকনিক্যাল প্রবলেমের জন্য 1 ঘন্টার জন্য ফাংশন অফ থাকবে। এই 1 ঘন্টায় সোফার অপরাধীকে খুঁজে উপযুক্ত শাস্তি দিতে হবে রওশনের। কয়েক ঘন্টা পরে কম্পিটিশন আবার স্টার্ট করা হয়েছে। সব কম্পিটিটর আবার আগের মতো যার যার জায়গায় দাঁড়িয়ে আছে। সোফা সেম ডিজাইনের ড্রেস পরছে। কম্পিটিশনের রুল যে কোনো ডিজাইন তৈরি করলে 2টো করতে হবে, যেন পরবর্তীতে কোনো সমস্যা হলে কাজে লাগানো যায়। আজকে রুলটা সোফাকে বাঁচিয়ে দিল। রিশা সোফার দিকে আর চোখে তাকাচ্ছে আর রাগে ফুঁসছে। ও বুঝে উঠতে পারছে না যে সোফার ড্রেস এখনো কিছু হচ্ছে না কেন। এত সুন্দর প্ল্যান করলো, তাহলে ভেস্তে গেল। সবাইকে প্রশ্ন করা শেষে রিশার টার্ন আসে। আনিকা রিশাকে কিছু জিজ্ঞেস করার আগেই রওশন বলে ওঠে, মিস রিশাকে প্রশ্ন আমি করব। শিওর। তো মিস রিশা, আপনি যে ড্রেসটা পরে আছেন সেটা কি আপনি নিজে ডিজাইন করেছেন নাকি কপি করা? অবভিয়াসলি আমি ডিজাইন করেছি। ও গুড। এখন আমাকে বলেন যে আপনি জেতার জন্য কি কি করতে পারেন, আই মিন কোন পর্যায়ে যেতে পারেন আপনি একটি কম্পিটিশন জেতার জন্য। আপনি কি বলছেন? আমি কিছুই বুঝতে পারছি না স্যার। নেভার মাইন্ড, আমি আপনাকে লাইভ শো দেখে বুঝিয়ে দিচ্ছি যে আপনি জেতার জন্য কোন লেভেলে নামতে পারেন। রিশার হাত পা ভয়ে বরফ হয়ে যাচ্ছে। ইচ্ছে করছে সব ফেলে পালিয়ে যেতে, কিন্তু সেটাও করতে পারবে না, কারণ এখান থেকে এই মুহূর্তে বের হওয়া অসম্ভব।
অয়ন স্টেজের লাইটের পাওয়ার কমিয়ে দিয়ে প্রজেক্টর অন করে দেয়। প্রজেক্টরের সিন দেখে সবাই হা হয়ে গেছে। শোভার ক্যাবিনেটের সিসি ক্যামেরায় ফুটেজ এটা। শোভা বেরিয়ে যেতে রিশা কিভাবে শোভার ড্রেস নষ্ট করেছে সব দেখানো হচ্ছে। সব ক্যাবিনেটে সিসি ক্যামেরা ফিট করা, যেন যে কোনো সমস্যার দ্রুত সমাধান করা যেতে পারে। আজকে ক্যামেরাটা থাকার কারণে সবাই আসল কালপ্রিটকে শনাক্ত করতে পারল। শোভা ঘৃণা ভরা চোখে তাকালো রিশার দিকে। ও ভাবতে পারেনি রিশা এতটা নিচে নামতে পারে। হিংসা মানুষকে কতটা নিম্ন স্তরে নামিয়ে দেয় তার জলজ্যান্ত প্রমাণ হচ্ছে রিশা। সবাই কানাকানি করছে। রিশা লজ্জা আর ভয়ে মাথা নিচু করে আছে। ভিডিও শেষ হতেই প্রজেক্টর অফ হয়ে যায়। সাথে সাথে সবাই চুপ করে যায়। ছি রিশা, তোমার লজ্জা হওয়া উচিত নিজের কাজে। একজন মেয়ে হয়ে অন্য একজন মেয়ের সাথে এমনটা করতে তোমার বিবেকে বাঁধলো না? পুলিশের নাম শুনে ভয়ে কেঁপে ওঠে রিশা। মাথা নিচু করে কান্না করছে ও। রিশাকে কি শাস্তি দেওয়া হবে সেটা শোভা ডিসাইড করবে। রওশনের কথায় শোভা অবাক চোখে তাকালো রওশনের দিকে। আমি যেহেতু ও তোমার কালপ্রিট, তাই ওকে শাস্তি দেওয়ার অধিকারও তোমার। রওশনের কথায় রিশা আরো ভয় পেয়ে যায়। না জানি শোভা ওকে কি শাস্তি দেয়। আমি ওকে কি শাস্তি দেব? ঠিক আছে, তোমাকে কিছু করতে হবে না, যা করার আমিই করব, যেহেতু এটা আমার কোম্পানির ব্যাপার। শোভা রওশনের চাহনিতে ভয় পেয়ে যায়। ভয়ে ঢোকিয়েছে শোভা। ওর গলা শুকিয়ে যাচ্ছে। না জানি রওশন ওকে শাস্তি দিয়ে বসে। ইন্সপেক্টর, কয়েকজন পুলিশ আসে সেটে। রওশন তাদের উদ্দেশ্য করে বলে, নিয়ে যান একে, এর ব্যবস্থা আমি পরে করছি। আই এম রিয়েলি সরি স্যার, এরকম ভুল আর কখনো হবে না। শুভা, আই এম সরি দোস্ত, প্লিজ এদের থামা। আমি তো তোর বন্ধু হই, তুই আমার সাথে এমনটা করতে পারিস না, প্লিজ স্টপ দেম। শোভার ইচ্ছে করছে রিশাকে পুলিশ থেকে ছাড়িয়ে দিতে, কিন্তু রওশনের অগ্নিদৃষ্টির দিকে তাকিয়ে সব সাহস হাওয়া হয়ে যায় ওর। রওশনের চোখ এতটা লাল হয়ে আছে যেন এখানেই ও রিশাকে মর্গানে পাঠিয়ে দেবে। রওশন রাজাদার ডিকশনারিতে ক্ষমা বলতে কোনো শব্দ নেই, নিয়ে যান ওকে। রিশাকে নিয়ে যাওয়া হলো। রিশাকে নিয়ে যেতেই কম্পিটিশন আবার শুরু করা হয়। যেহেতু সোফার ডিজাইন সবচেয়ে ভালো ছিল, ওকেই প্রাইজ দেওয়া হয়। কিন্তু এই মুহূর্তে সোফার কম্পিটিশন জেতার খুশির থেকে বেশি রওশনকে নিয়ে ভয় হচ্ছে। আল্লাহ জানে ওর কপালে কি আছে। রওশন যে পরিমাণ রেগে আছে ওর উপর। সবাই সোফাকে শুভেচ্ছা দিচ্ছে, কিন্তু সোফার চোখ আশেপাশে শুধু রওশনকে খুঁজছে। সবাইকে সাইড করে সোফা রওশনকে খুঁজতে বেরিয়ে যায়। পুরো হল খুঁজেও রওশনকে পেল না ও। সোফা ভাবছে হয়তো রওশনের রুমে আছে, তাই সোফা রওশনের রুমে চলে আসে। রওশনের রুমের বাইরে দাঁড়িয়ে আছে সোফা। বুকে থুতু দিয়ে দরজা নক করলো ও। 2-3 বার দরজা নক করার পর কেউ দরজা খুলল আর আচমকা সোফার হাত টেনে ভেতরে নিয়ে গিয়ে দরজা লক করে দিল। সোফা কিছু বুঝে ওঠার আগেই রওশন সোফার ঠোঁট নিচের ঠোঁটে বসিয়ে দেয়। সোফা চোখ বড় বড় করে তাকালো রওশনের দিকে। এমনটা হবে ও কিছুতেই আশা করেনি। রওশন সোফার কোমর জড়িয়ে ওকে নিজের সাথে মিশিয়ে নেয়। সোফা চাইতেও রওশনকে দূরে সরাতে পারছে না। কোথাও একটা বাধা পড়ছে ও। রওশন সোফাকে ছেড়ে ওর কপালের সাথে কপাল ঠেকিয়ে নাকে নাক লাগিয়ে জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছে। সোফা এখনো ফ্রিজড হয়ে আছে। ওর জন্য এটা ওর ফার্স্ট কিস, তাও রওশনকে। সোফার তো স্ট্রোক করার অবস্থা। এই রওশন রায়জাদা আমার ফার্স্ট কিস নিয়ে নিল। রওশন চোখ খুলে সোফার দিকে অগ্নি দৃষ্টিতে তাকিয়ে বলতে শুরু করলো, কেন রাগ তুলো তুমি? হ্যাঁ, যখন বলেছিলাম রিশাকে নিজের মতো করে শাস্তি দিতে, তখন কেন নিজের পা পিছিয়ে নিলে? তোমার উচিত ছিল ওকে সবার সামনে ঠাটিয়ে কয়েকটা চর মারার। ও যেটা করেছে সেটা ক্ষমার অযোগ্য অপরাধ। যদি আমি সময় মতো কিছু না করতাম তাহলে কি হতো? ডু ইউ হ্যাভ এনি আইডিয়া? রওশনের চিল্লানোতেই সোফার প্রাণ পাখি উড়ে যাওয়ার উপক্রম। বেচারি কাছুমাছু হয়ে সরে যেতে নিলেই রওশন ওর হাত ধরে নিচের কাছে টেনে নেয়। রওশনের মুখ একদম সোফার কাছাকাছি, এতটা কাছে যে সোফা আর রওশন দুজনের নিঃশ্বাস একে অপরের মুখে আছড়ে পড়ছে। সোফার তো ভয়ে গলা শুকিয়ে আসছে। বেচারি পারে না এখনই কেঁদে দেয়, কিন্তু রওশনের রক্তিম চোখ দেখে কান্না করতেও ভয় পাচ্ছে ও। তুমি কেন বুঝো না শোভা? সবাই তোমার মতো না। আমাদের আশেপাশে মানুষ নিজেদের স্বার্থ সিদ্ধির জন্য আমাদের ক্ষতি করতে দ্বিধাবোধ করে না। আজকে তুমি নিজে তার প্রমাণ পেয়ে গেছ। সোফা নিজের মাথা নিচু করে ফেললো। কি বলবে ও? আসলেই তো ওর নিজের বন্ধু একটা সামান্য কম্পিটিশন জেতার জন্য ওর সাথে এরকম বাজে বাজ করেছে। সোফার কোনো জবাব না পেয়ে রওশন ওকে ছেড়ে দূরে সরে দাঁড়ালো। রওশন সরে যেতেই সোফা যেন হাঁপ ছেড়ে বাঁচল। এতক্ষণ মনে হচ্ছিল যেন ওর দম বন্ধ হয়ে আসছে।
রওশন বাম হাতের 2 আঙ্গুল দিয়ে কপালের সাইড ঘষছে, হয়তো নিজের রাগ কন্ট্রোল করার চেষ্টা করছে। সোফা আর চোখে রওশনের দিকে তাকিয়ে মনে মনে বলতে শুরু করে, যান বাঁচাতে হলে মানে কেটে পড় এখান থেকে সুভা। এই রওশন রায়জাদা আজকে নিশ্চয়ই পাগল হয়ে গেছে, আর এখন তোকেও পাগল করে পাবনা পাঠানোর ব্যবস্থা করছে। আমি কি তোমাকে যেতে বলেছি? না না তাহলে যাচ্ছ কেন? না মানে আমি আমার রুমে। রওশন ওর বেডে বসে সোফাকে বলে, কাম হিয়ার। কি? সামনে আসতে বলেছে, পিছনে যেতে না। রওশনের ধমক শুনে সোফা এক ঝটকায় রওশনের সামনে এসে দাঁড়ায়। বসো। সোফা বাধ্য মেয়ের মতো রওশনের পাশে বসে পড়ল, কিন্তু একটু ডিস্টেন্স রেখে। রওশন আচমকা সোফার কোলে মাথা রেখে শুয়ে পড়ল। সোফা তো ফুল শকড রওশনের কাজে। মাথাটা টিপে দাও, আমি ঘুমাবো। কি? কি না, জি, ডু ইট ফার্স্ট। তোমার কারণে মাথা ব্যথা উঠেছে, তাই ব্যথা দূর করার দায়িত্ব তোমার। সোফার তো পুরো শরীর কাঁপছে। রওশন ওর কোলে মুখ গুজে চোখ বন্ধ করে আছে। একে তো আমার কোলে মাথা রেখে শুয়ে আছে, তার উপর বলছে মাথা টিপে দিতে। মগের মূল্য পেয়েছে নাকি? ইচ্ছে করছে মাথা না গলা টিপে দেই। আমি কিছু বলেছি? সোফা ভয় ভয় রওশনের মাথায় হাত রেখে আলতো করে টিপে দিতে লাগলো। রওশন সোফার কোমর জড়িয়ে ধরে আরো গভীরভাবে ওর কোলে মুখ গুজে দিল। সোফার হার্ট বেরিয়ে যাওয়ার উপক্রম, হাতও থরথর করে কাঁপছে ওর। আমি ঘুমিয়ে পড়লেও আমার পারমিশন ছাড়া রুম থেকে বের হবে না। হ্যাঁ। গুড গার্ল, এখন সুন্দর করে আমার মাথাটা টিপে দাও। দিচ্ছি তো। রওশন চোখ বন্ধ করে মুচকি হেসে সোফার হাতের স্পর্শ অনুভব করছে, আর সোফা মনে মনে রওশনের 14 গোষ্ঠী উদ্ধার করছে। কিছুক্ষণ বাদে সোফা খেয়াল করলো রওশনের কোনো রেসপন্স আসছে না, হয়তো ঘুমিয়ে পড়েছে তাই। সোফা খুব সাবধানে পাশ থেকে একটা বালিশ নিয়ে রওশনের মাথার নিচে রেখে দিয়ে নিচে উঠে পড়ল। তারপর রওশনের উপর ব্ল্যাঙ্কেট টেনে দিল ভালো করে। হঠাৎ সোফার চোখ যায় রওশনের উপর। রওশনের ঠোঁটের কিনারায় লিপস্টিক লেগে আছে। সোফা হেসে দেয় রওশনকে দেখে। তারপর টেবিল থেকে টিস্যু নিয়ে ওর পাশে বসে পড়ল সোফা। খুব যত্ন সহকারে রওশনের ঠোঁট থেকে লিপস্টিক তুলে দিচ্ছে ও। ঘুমন্ত রওশনের দিকে তাকিয়ে পলক পড়ছে না সোফার, এতটা অদ্ভুত সুন্দর লাগছে তাকে। একদম বাচ্চাদের মতো ঠোঁট ফুলিয়ে ঘুমিয়ে আছে রওশন। ওকে দেখে কেউ বলবে না যে সারাদিনও ফুল অ্যাটিটিউড আর অ্যাংরি মুডে থাকে। যার নিকনেম সোফা মিস্টার অ্যারোগেন্ট দিয়েছে, সে বাচ্চাদের মতো ঘুমায়। কথাগুলো ভেবে আনমনে হেসে ফেলল সোফা। রওশনের ঘুমন্ত অবস্থায় ছবি তোলার জন্য ফোন খুঁজতেই সোফার খেয়াল হলো রওশন যখন ওকে টান দিয়েছিল ওর পার্স দরজার সামনে পড়ে গিয়েছিল। সোফা উঠে ওর ব্যাগ থেকে ফোন বের করে রওশনের কয়েকটা ছবি তুলে নিল। বা মিস্টার অ্যারোগেন্টের ছবিগুলো তো পুরোই মিস্টার কিউটের ডিব্বার মতো হয়েছে। রওশনের দিকে তাকিয়ে উঠে যায় সোফা। দরজার দিকে পা বাড়াতেই আবার থেমে যায় ও। রওশনের দিকে এক পলক তাকিয়ে টুপ করে ওর কপালে ঠোঁট ছুঁয়ে দেয়। অনেকক্ষণ ধরে ইচ্ছে করছিল ঘুমন্ত রওশনের কপালে ঠোঁট ছোঁয়ানোর, কিন্তু ইচ্ছেটাকে এতক্ষণ দমিয়ে রাখা হয়েছিল। এখন সুযোগ পেয়ে পূরণ করে নিল ইচ্ছেটা। সোফা আলতো পায়ে রুম থেকে বেরিয়ে দরজা লক করে নিজের রুমে চলে যায়। নিজের রুমে ফিরে সোজা শাওয়ার নিতে চলে যায় সোফা। শাওয়ার নিয়ে এসে খাটে আধশোয়া হয়ে রওশনের ছবিগুলো দেখতে দেখতে ঘুমিয়ে পড়ে ও। পরদিন সকালে রওশন আড়ামোড়া ভেঙে বেড থেকে উঠতেই দেখলো ওর মাথার নিচে বালিশ আর সোফা গায়ে। রওশন পুরো রুম চোখ বুলিয়ে দেখে নিল, কিন্তু সোফা নেই। আমি বলেছিলাম আমার পারমিশন ছাড়া রুম থেকে বের না হতে, তাও আমাকে ওভারটেক করে তুমি চলে গেলে সুভা। এটা ঠিক করলে না তুমি। কিন্তু বলতে হবে তোমার হাতে জাদু আছে, শুধু হাতে না ঠোঁটেও। রওশন উঠে ড্রেসিং টেবিলের সামনে থেকে ওর শ্যাম্পুর বোতল নিতে গিয়ে ওর চোখ আয়নায় যায়। আয়নায় নিজেকে দেখে চোখ বড় বড় হয়ে যায় রওশনের। ওর কপালে লিপস্টিক দিয়ে ঠোঁটের চিহ্ন হয়ে আছে। বাহ সুভা, তুমি তো দেখি আমার থেকে ফার্স্ট। আমাকে ঘুমন্ত পেয়ে আর কি কি করেছো? রিসেপশনে জিজ্ঞেস করার পর রওশন জানতে পারে সোফা সকাল সকাল ফিরে গিয়েছে। অয়নকে দিয়ে ইনফরমেশন নেওয়ার পর অয়ন বলল সোফা হোটেল থেকে ডাইরেক্ট ওর এনজিওতে গিয়েছে। রওশন দেরি না করে গাড়ি নিয়ে সোফার এনজিও এর উদ্দেশ্যে বেরিয়ে যায়। রওশন সামনের সুপার মার্কেট থেকে বাচ্চাদের জন্য চকলেট আর কিছু টয়স নিয়ে নেয়। এনজিওতে পৌঁছেই রওশন ওর গাড়ি পার্ক করে ওয়াচম্যানকে নিয়ে সব জিনিস ভেতরে পাঠায়। এনজিও এর কেয়ারটেকার থেকে রওশন জানতে পারল যে সোফা পেছনের লনে বাচ্চাদের সাথে খেলা করছে। কানামাছি খেলছে সোফা বাচ্চাদের সাথে। ওর চোখ কাপড় দিয়ে বাঁধা, আর বাচ্চারা আশেপাশে ছড়িয়ে ছিটিয়ে আছে। সবার চেহারায় হাসি। সোফা বাচ্চাদের ধরার চেষ্টা করতেই তারা সরে যাচ্ছে। রওশন বাগানে এসে দেখে
সোফা বাচ্চাদের সাথে খেলা করছে। সোফার চোখে পট্টি বাঁধা, ঠোঁটে হাসি, আর চুলগুলো এলোমেলোভাবে উড়ছে। রওশন ধীর পায়ে এগিয়ে আসলো সোফার দিকে। রওশনকে দেখে বাচ্চাগুলো দুষ্টু হেসে দূরে সরে দাঁড়ায়। রওশন সোফার কাছে আসতেই সোফা ওকে জড়িয়ে ধরে লাফিয়ে ওঠে। ইয়ে, আমি জিতে গেছি। সব বাচ্চারা হেসে দেয় সোফার কাণ্ডে। রওশনও মুচকি মুচকি হাসছে। হঠাৎ সোফা বুঝতে পারল যাকে ও ছড়িয়ে ধরেছে সে কোনো বাচ্চা না, কারণ কোনো বাচ্চার শরীর এতটা শক্ত হয় না, আর না এতটা লম্বা। বাচ্চা এনজিওতে আছে। সোফা নিচের চোখের পট্টি খুলে রওশনকে দেখে 880 ভোল্টের শক খায়। এক ঝটকাই ও রওশন থেকে দূরে সরে দাঁড়ায়। আমি ভাবলাম ওরা হবে। রওশন কিছু বলতে যেও বাচ্চাদের দেখে থেমে যায়। তারপর সুভাকে ক্রস করে বাচ্চাদের কাছে গিয়ে হাঁটু করে বসে ওদের বলে, হাই, আম রোশন, তোমাদের সুভা আপি ফ্রেন্ড। বাচ্চাগুলো রওশনের কথায় নিজেদের জড়তা কাটিয়ে তাদের নাম বলতে শুরু করে। আপনি শুভা আপির ফ্রেন্ড, তার মানে আমাদেরও? ইয়েস। আপনি খেলবেন আমাদের সাথে? সোফা ইশারা করে বাচ্চাদের না বলছে, তাও তারা কথা শুনছে না। রওশন সোফার দিকে তাকাতেই দেখে সোফা ইশারা করে বাচ্চাদের না বলছে। রওশন সোফার দিকে রাগী দৃষ্টিতে তাকাতেই সোফা যেন ভয়ে জমে যায়। রওশন মোনার গাল টেনে বলল, অবভিয়াসলি খেলবো, কিন্তু তোমাদের সুভা আপিরও খেলতে হবে আমাদের সাথে। সোফা জোর করে হাসার চেষ্টা করে মাথা ঝাঁকিয়ে হ্যাঁ বলল। ওকে দেন, আমিও খেলবো। সবাই ইয়েহ বলে রওশনকে জড়িয়ে ধরে। রওশন টাল সামলাতে না পেরে সবাইকে নিয়ে পড়ে যায়। সোফা আর বাকি বাচ্চারা ভয়ে শেষ, যদি রওশন এখন রেগে কিছু করে বসে। কিন্তু সবাইকে অবাক করে দিয়ে রওশন হেসে দিল, ওর সাথে বাকি বাচ্চারাও। গোলু রওশনের চোখে পট্টি বেঁধে দিয়ে খেলা শুরু করলো। রওশন বাচ্চাদের সাথে নিজেও বাচ্চা হয়ে গেছে। সোফা খেলা বাদ দিয়ে শুধু রওশনকে দেখছে, খুব গভীরভাবে পর্যবেক্ষণ করছে ও রওশনকে। রওশনের এই রূপটা সম্পূর্ণ ভিন্ন সোফার কাছে, যাকে কখনো ও মুচকে হাসতেও দেখেনি। কিছুদিন যাবৎ তার কত রূপ ওর সামনে আসছে। বাচ্চাদের সাথে যেন রওশনও বাচ্চা হয়ে গেছে। কালো রঙের স্যুটে আবৃত এক লোক দূর থেকে রওশন আর সোফার ছবি তুলছে। তোলা শেষে ছবিগুলো লোকটি কারো নাম্বারে পাঠিয়ে দিয়ে ওখান থেকে সরে গেল। সারাদিন রওশন বাচ্চাদের সাথে খেলা করে তাদের সবাইকে গিফটগুলো দিয়ে সোফাকে নিয়ে বেরিয়ে যায়। রওশন হাসি মুখে ড্রাইভ করছে। আজ ওর লাইফের বেস্ট ডে ছিল, ভাবছে রওশন। সোফা মুগ্ধ চোখে দেখছে রওশনকে, মনে হাজারো প্রশ্ন ঘুরপাক খাচ্ছে ওর। একটা প্রশ্ন ছিল রোশন। আমি জানি তুমি কি প্রশ্ন করবে। এটাই না যে আমি কেন বাচ্চাগুলোর সাথে এত ফ্রেন্ডলি হয়ে টাইম স্পেন্ড করলাম? হ্যাঁ। রওশন একটা গভীর নিঃশ্বাস নিয়ে সোফাকে বলতে শুরু করে, আমি ওদের জায়গায় নিজেকে দেখেছি শোভা। ইউ নো হোয়াট, ছোটবেলা থেকে একা বড় হয়েছে। মম ড্যাডের ডেথের পর নিজেকে সামলাতে শিখেছি আমি। ওই বাচ্চাগুলো আর আমার মধ্যে তেমন একটা তফাৎ নেই। ওরাও অনাথ আর আমিও অনাথ। পার্থক্য একটাই, ওদের সামলানোর জন্য তুমি আছো, কিন্তু আমার কেউ ছিল না। কারো সাহায্য ছাড়া নিজেকে প্রতিষ্ঠিত করেছি আমি। অনেক স্ট্রাগল করেছে, তার ফলস্বরূপ আমি এখন বাংলাদেশে ওয়েল নন ফেসের মধ্যে একজন। কথাগুলো বলে রওশন গাড়ি ব্রেক করলো। সোফার দিকে তাকাতেই দেখলো সোফা অদ্ভুত দৃষ্টিতে কিছু অনুভূতি, কিছু গভীর আবেগ অনুভব করছে রওশন। তোমার বাস এসে পড়েছে। রওশনের কথাই ঘোর কাটে সোফার। গ্লাসের বাইরে তাকাতেই দেখলো ওর বাড়ির সামনে গাড়ি থামিয়েছে রওশন। সোফার মুখটা মলিন হয়ে গেল, মনে হচ্ছে আজ খুব দ্রুত সময় পেরিয়ে গেছে। আর কিছু মুহূর্ত রওশনের সাথে হাঁটতে ইচ্ছে করছে, ওকে জানতে ইচ্ছে করছে, ওর অব্যক্ত কথাগুলো শুনতে ইচ্ছে করছে। আজ কি গাড়িতে থাকার এরাদা আছে নাকি? না তো, গুড নাইট। সোফা বেরিয়ে যেতে নিলেই রওশনের হাত ধরে আটকায়। সোফা জিজ্ঞাসু দৃষ্টিতে তাকালো রওশনের দিকে। রওশন সোফার দিকে এগিয়ে আসে কিছুটা। রওশনকে নিচের দিকে এগিয়ে আসতেই সোফার চোখ বড় বড় হয়ে গেল, আর হার্টবিটও ফাস্ট হয়ে গেল। সোফা ভয়ে চোখ খিচে বন্ধ করে ফেলে। হঠাৎ কপালে ঠোঁটের ছোঁয়া পেতেই সোফা চোখ মেলে তাকালো। অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে সোফা রওশনের দিকে। নাও গো। সোফা এক ঝটকায় গাড়ি থেকে নেমে দ্রুত পায়ে নিজের বাড়িতে ঢুকে যায়। রওশন মুচকি হাসছে সোফার কাছে। রওশনের ফোন বাজতেই ওর চোখ মুখ শক্ত হয়ে যায়। হ্যালো, গুড জব। ওর খাতিরদারি করো, আমি আসছি। রওশন সোফার বাড়ির দিকে এক পলক তাকিয়ে ড্রাইভিং শুরু করলো। একটা লোককে চেয়ারে বসিয়ে বেঁধে রাখা হয়েছে। লোকটির পুরো শরীর ভয়ে কাঁপছে, কারণ সামনেই অপোজিট চেয়ারে রওশন বসে আছে।
রওশনের হাতে রিভলভার। রিভলভারটা নিচের কপালে ঠেকিয়ে চেয়ারে হেলান দিয়ে বসে সামনে বসে থাকা লোকটির দিকে তাকিয়ে আছে রওশন। বস, আমাকে ক্ষমা করে দিন প্লিজ, আর এরকম ভুল হবে না। রওশন সোজা হয়ে ঝুঁকে বসে লোকটির দিকে, তারপর কিছুটা শান্ত স্বরে বলতে শুরু করে। তুই যেটা করেছিস সেটা কি আদৌ ক্ষমার যোগ্য? ভুল হয়ে গেছে বস, টাকার লোভে অন্ধ এমনটা করে ফেলেছি। কথাটা বলার সাথে সাথে রওশন লোকটির হাতে গুলি করে দেয়। লোকটি চিৎকার করে ওঠে, পাশের সব লোকেরা ভয়ে কেঁপে ওঠে, আর অয়ন্ত ঘেমে একাকার, বারবার রুমাল দিয়ে নিচের কপাল মুছছে। সব ভুলের ক্ষমা আছে, কিন্তু বেইমানের কোনো ক্ষমা নেই রওশনের কাছে। তুই আমার লোক হয়ে টাকার লোভে আমার শত্রুর সাথে হাত মিলিয়েছিস, আর ভাবছিস আমি তোকে ক্ষমা করে দিব? ইম্পসিবল। যারা পিঠ পিছে প্রহার করে তাদের থেকে ভয়ঙ্কর শত্রু দ্বিতীয় হয় না। তোকে এখন ক্ষমা করে দিলে তুই আবার আমাকে পেছন থেকে আঘাত করবি, আর তা রওশন মেনে নেবে না। কথাগুলো বলেই রওশন লোকটির বুকে গুলি করে, তার বুক ঝাঁঝরা করে ফেলে। রিভলভার থেকে ধোঁয়া উঠছে, এই ধোঁয়া হয়তো রওশনের রাগকে ঠান্ডা করছে। শাহিন। জি স্যার। এই লাশ এমন জায়গায় ফেলে আসো যেখানে শকুনেরা এর দেহ চিরে চিরে খেতে পারে। জি। রওশন নিচের চেকবুকে বড় অঙ্কের টাকা লিখে অয়নের হাতে দিয়ে বলে, এটা এই বেইমানের পরিবারের কাছে পৌঁছে দিও, তাদের যেন কোনো কিছু সমস্যা না হয়। জি স্যার। রওশন বেরিয়ে গেল গোডাউন থেকে। অয়ন চেকের দিকে চোখ বড় বড় করে তাকিয়ে বলতে শুরু করে, স্যারের নিয়ম আমি কিছুই বুঝি না, একদিক দিয়ে মারে আর একদিক দিয়ে সাহায্য করে। পরদিন সুভা অফিসের জন্য বেরিয়ে নিচের গাড়িতে উঠতে নেয়। হঠাৎ পেছন থেকে কেউ ওর মুখে রুমাল ধরে, আর সুভা জ্ঞান হারিয়ে ফেলে। কিছুক্ষণ পর সুভার জ্ঞান ফেরে। সুভা চোখ মেলতেই নিজেকে বেডে আবিষ্কার করলো। সুভা এক ঝটকায় উঠে যায় বেড থেকে। আশেপাশে তাকিয়ে জায়গাটা চেনার চেষ্টা করছে সুভা। এটা কার বাসা, আর আমি এখানে আসলাম কিভাবে? হঠাৎ সুভার খেয়াল হলো কেউ ওকে পেছন দিয়ে রুমাল শুকিয়ে দেয়। এরপর কি হয় ওর মনে নেই। দরজা খোলার আওয়াজে সুভা সেদিকে ফিরল। দরজা খুলে কেউ প্রবেশ করছে রুমে। লোকটিকে দেখে সুভা কিছুটা অবাক হলো, আর বুঝতে বাকি রইল না এটা কার কাজ। গুড মর্নিং বেবি। আমাকে এভাবে এখানে আনার মানে কি আভি? কুল বেবি, এত হাইফার কেন হচ্ছ? সিটে বসে কথা বলি। তোমার সাথে কথা বলতেও আমার রুচিতে বাধে। আমি এক মুহূর্ত এখানে থাকবো না। সুভা রেগে আভিকে ক্রস করে যেতে নিলেই আভি সুভার হাত টেনে ওকে বেডে ফেলে দেয়। তারপর ওর উপর আধশোয়া হয়ে দাঁতে দাঁত চেপে বলতে শুরু করে, সিরিয়াসলি আমার সাথে কথা বলতে রুচিতে বাধে তোমার? এখন আমাকে আর ভালো লাগে না, তাই না? ও, ভালো লাগবেই বা কি করে? এখন তো তোমার নতুন আশিক ওই রোশনকে ভালো লাগে। আমাকে এখন দেখলেই বিরক্ত লাগবে তোমার কাছে। সুভা আভিকে সরানোর চেষ্টা করছে, কিন্তু আভি এক ইঞ্চিও নড়ছে না, বরং সুভার হাত বেডের সাথে শক্ত করে ধরে। আবার বলতে শুরু করে, মানছি আমি ভুল করেছি, কিন্তু ভুলটা এত বড়ও ছিল না যতটা তুমি রিয়েক্ট করছো। তোমার হাত ধরলেই তুমি আনকমফোর্টেবল ফিল করো। আর যদি বিয়ের আগে তোমার কাছে যাওয়ার চেষ্টা করতাম, গডস নো তুমি কি করতে? তোমার ইচ্ছাকে প্রায়োরিটি দিয়ে আমি সবসময় তোমার থেকে ডিসেন্ট রেখেছি, কিন্তু তুমি সামান্য বিষয় নিয়ে বিয়েটা ভেঙে দিলে। হোয়াই? এসব বিষয় আজকাল কমন শোভা। বিয়ের আগে সবারই কম বেশি অ্যাফেয়ার থাকে, অনেকেই এমন করে। তাহলে আমার বেলাতে তুমি এত রিয়েক্ট করছো কেন? সুভা আভিকে জোরে ধাক্কা দিয়ে উঠে দাঁড়ালো, তারপর চিল্লিয়ে বলতে শুরু করলো, করে, কিন্তু তোমার মতো ক্যারেক্টারলেস ছেলেরা, ভদ্র ফ্যামিলির ছেলেরা এমন হয় না। আভি উঠে সুভার হাত শক্ত করে ধরে সুভা ব্যথায় চিৎকার করে ওঠে, আমি ক্যারেক্টারলেস, অভদ্র? তাহলে ভদ্রকে ওই রোশন তোমার নতুন আসি? মুখ সামলে কথা বলো আভি। বাহ, রোশনের জন্য এত মায়া যে ওর বিরুদ্ধে কিছু শুনতেই পারো না। গুড। কি এমন জাদু করলো রোশন যা এত বছর আমি করতে পারিনি? বলো না। আভি লাগছে আমার, ছাড়ো। আজকে পর থেকে তোমার চিন্তা ভাবনা সব আমাকে ঘিরে হবে। তোমার উপর শুধু আমার অধিকার শোভা, আর এই অধিকার আজ আমি আদায় করেই ছাড়বো। মানে? মানেটা খুব সিম্পল। আজকে আমাদের বিয়ে। আজকের পর থেকে তুমি শোভা আভি রায়জাদার হয়ে যাবে বেবি। আমাদের মাঝে কোনো তৃতীয় ব্যক্তি প্রবেশ হবে না, না কোনো রিশা আর না কোনো রৌশন। কখনোই না। আমি তোমাকে বিয়ে করব না। আমার হাত ছাড়ো, আমি বাসায় যাব। আমি জানতাম সোজা আঙ্গুলে ঘি উঠবে না, তাই আঙ্গুল আমি আগে থেকেই বাঁকা করে রেখেছি। আভি নিজের ফোন বের করে একটা ভিডিও ফুটেজ দেখায় সোফাকে। সোফা ছো মেরে ফোনটা নিয়ে ভিডিওটা দেখে। গোলুকে একটা চেয়ারে বেঁধে রাখা হয়েছে,
আর ও কান্না করছে আর সুভাকে ডাকছে। অনাথ আশ্রমে গোলুর প্রতি সুভা সবচেয়ে বেশি দুর্বল, আর এই দুর্বলতার সুযোগ নিচ্ছে আভি। আভি ও বাচ্চা মানুষ, ওকে এভাবে বেঁধে রেখেছে কেন? ও ভয় পাচ্ছে, কান্না করছে, দেখো। প্লিজ তোমার মানুষদের বলো ওকে ছেড়ে দিতে। আভি সুভার হাত থেকে ছো মেরে ফোনটা নিয়ে নিজের পকেটে রেখে বলতে শুরু করে, অবভিয়াসলি বেবি, আমি আমার লোকদের বলবো গোলালু বাবুকে সই সালামতে আমার চাইল্ড কেয়ার হোমে পৌঁছে দিতে, কিন্তু তার জন্য তো তোমাকে আমার কথা মানতে হবে। তুমি যা বলবে, যেভাবে বলবে আমি করব, বাট প্লিজ ওর কোনো ক্ষতি করো না আভি। গুড গার্লস, এখন এই কান্না অফ করে আমার সাথে নিচে চলো। নিচে কাজী সাহেব অপেক্ষা করছেন আমাদের বিয়ে পড়ানোর জন্য। সুভা আভির দিকে ঘৃণা ভরা দৃষ্টিতে তাকিয়ে বলতে শুরু করে, আর কত নিচে নামবে আভি? আমার তো ভাবতেও লজ্জা করে যে আমি তোমার মতো একজনকে নিজের জীবনসঙ্গী হিসেবে চুজ করেছিলাম। যতটা নিচে নামলে তোমাকে পাবো ততটা নিচে নামতে আমি রাজি। একবার বিয়েটা হয়ে গেলে রোশন কিছু করতে পারবে না, কিছু না। আই জাস্ট হেট ইউ, কখনো ক্ষমা করব না তোমাকে। স্টপ ইওর ড্রামা শুভাও, অনেক বলেছো তুমি, আর অনেক শুনেছি আমি। আমার ধৈর্যের বাঁধ ভেঙে যাচ্ছে। আভি সুভার হাত শক্ত করে ধরে ওকে নিয়ে নিচে নেমে আসে। কাজের সামনে বসে আছে সুভা আর আভি। আশেপাশে আভির চেলাপেলেরা গার্ড দিয়ে আছে। আভির ঠোঁটে বিশ্বজয় করা হাসি। সুভা ভেবে পাচ্ছে না কিভাবে এই পরিস্থিতি থেকে বেরোবে ও। কাজী সাহেব আভির দিকে কাগজ এগিয়ে দিতেই আভি দ্রুত সাইন করে দেয়। আভি কাগজটা সুভার দিকে এগিয়ে দেয়। সুভা কাঁপা কাঁপা হাতে কলম ধরে, কিন্তু কিছুতেই সাইন করতে পারছে না ও। হাত কাঁপছে, সাথে মনে হচ্ছে হৃদস্পন্দনের গতিও বেড়ে যাচ্ছে ওর। সাইন করো সুভা। সুভা করুণ চোখে আভির দিকে তাকালো। আভি সুভার হাত শক্ত করে ধরে নিজেই সাইন করাতে নেয়। হঠাৎ গুলির শব্দে সবার আত্মা কেঁপে উঠল। আভি আর সুভা সহ সবাই ভয় পেয়ে যায় হঠাৎ এমন শব্দে। অনেকগুলো কালো স্যুট পরা লোক হাতে গান নিয়ে ঢুকে পড়ে। তারপর আভির চেলাগুলোর উপর গান পয়েন্ট করে দাঁড়ায়। আভি আর সুভা কিছুই বুঝতে পারছে না কি হচ্ছে। হোয়াট দ্য হেল, কে তোমরা আর এখানে কি চাই? নিজের আমানত। আভি আর সুভা শকড হয়ে পিছনে ফিরল। সুভা যেন প্রাণ ফিরে পেল রওশনকে দেখে। সব ভয় নিমেষেই দূর হয়ে গেল ওর। সুভার ঠোঁটের কোণে হাসি দেখা ফুটে উঠল। রওশন কালো ফুল স্যুট পরে আছে, হাতে গান, একদম মাফিয়া লোক। ভাই তুমি? তোর বিয়েতে আমাকে দাওয়াত দিলে না, এটা কেমন কথা অভি? না না, মানে আমি আসলে। রওশন গিয়ে আভির অপোজিটে পায়ের উপর পা তুলে বসে পড়ল। আচ্ছা বাদ দে, কাজী সাহেব আপনি বিয়ে পড়ানো শুরু করেন। নিমেষেই সুভার মুখ মলিন হয়ে গেল। এটা কি বলছে রওশন? ও ভেবেছিল রওশন হয়তো ওকে বাঁচাতে এসেছে, কিন্তু এখানে তো উল্টো, রওশন ওদের বিয়ে দিতে চাইছে। এটা আশা করেনি ও রওশনের থেকে। আভি তো মহা খুশি হয়ে বসে পড়ল। কাজী সাহেব বিয়ে পড়ানো শুরু করলেন। আভির নাম নিতেই রওশন বলে ওঠে, আপনি বরের নাম ভুলেন কাজী সাহেব? বরের নাম আভি রায়জাদা না, রওশন রায়জাদা। আভি আর সুভা রওশনের কথায় চমকে যায়। আভি রেগে উঠে দাঁড়িয়ে বলতে শুরু করে, এটা কোন ধরনের কথা ভাই? আভি তাড়াতেই একজন গার্ড ওর মাথায় বন্দুক তাক করে দেয়। রওশন কাজী সাহেবকে উদ্দেশ্য করে বলে ওঠে, আপনি কি বিয়ে পড়াবেন নাকি আপনাকেও ডোজ দেওয়া লাগবে? কাজী ভয়ে দ্রুত বিয়ে পড়ানো শুরু করে। সবকিছু সুভার মাথার উপর দিয়ে যাচ্ছে। কি হচ্ছে এসব? ও শুধু অবাক চোখে তাকিয়ে আছে রওশনের দিকে। কাজী রওশনকে কবুল বলতে বললে রওশন সোফার দিকে তাকিয়ে কবুল বলে ফেলে। আভি কিছু করতেও পারছে না, সইতেও পারছে না। ওর বিয়ের আসরে ওকেই গান পয়েন্ট করে রওশনের হবু বউকে বিয়ে করে ফেলছে। ব্যাচেলার কি ভাগ্য! কাজী সুভাকে কবুল বলতে বললে সুভা ভাবনায় পড়ে যায় কি বলবে ও। সুভাকে চুপ থাকতে দেখে রওশন কড়া গলায় বলে ওঠে, তুমি কবুল বলবে নাকি আভির সাথে তোমার বিয়ে পড়ানোর ব্যবস্থা করব? রওশনের কথায় সুভা চোখ বড় বড় করে আভির দিকে তাকায়। তারপর এক নিঃশ্বাসে 3 কবুল বলে ফেলে। এই ক্যারেক্টারলেস আভির থেকে মিস্টার অ্যারোগেন্ট রওশন রায়জাদা অনেক ভালো। কাগজে সাইন করে বিয়ে সম্পন্ন হয়ে যায় রওশন আর সুভার। রওশন দাঁড়িয়ে অয়নকে ইশারা করলো। তারপর অয়ন একটা ছানার বক্স এনে রওশনের হাতে দিল। রওশন এক টুকরো মিঠাই বের করে আভির সামনে গেল। আভি রক্তিম চোখে তাকিয়েছে রওশনের দিকে। তুই তো আমাদের কংগ্রেটস করবি না, তাই ভাবলাম আমিই করি। আজকে থেকে তুই ভাবি পেয়ে গেলে, সেই খুশিতে মুখ মেটা কর। আভি নিচের মুখ ঘুরিয়ে নিল। ও সরি লিটল ব্রো, আমি তো ভুলে গিয়েছিলাম তোর মিঠাই পছন্দ না। যাক, আমি মুখ মিঠা করি। আভি কাছে রওশনের বাঁকা হাসি গায়ে অ্যাসিড পড়ার মতো লাগছে। আভি রওশনের হাত থেকে মিঠাইয়ের বক্সটা দূরে ছিটকে ফেলায়।
এটা কি করলে আভি? তোর ভাবি তো এখনো মুখ মিঠা করলো না। আফি রাগে ফুঁসছে। রওশন সোফার হাত ধরে নিচের কাছে টেনে আনে, তারপর ওকে বলে, জান, তোমার ছান অনেক পছন্দ, তাই না? কিন্তু দেখো, তোমার প্রাণপ্রিয় দেবর তো সব ফেলে দিল। এখন তোমার মুখ মিঠা আমি কি দিয়ে করাই বলো? সুভা কি বলবে ভেবে পাচ্ছে না। ও একবার রওশনের দিকে আর একবার আফির দিকে তাকিয়ে ঢোক গিলছে। রওশন কিছুক্ষণ ভেবে আচমকা বলে ওঠে, বয়স, সবাই নিজের চোখ বন্ধ করো। রওশনের গার্ডসরা চোখ বন্ধ করে ফেলে। রওশন কাজী সাহেবের দিকে ভ্রু কুচকে তাকিয়ে বলে, আপনাকে কি আলাদাভাবে নিমন্ত্রণ দিয়ে বলতে হবে? কাজী ভয়ে দ্রুত নিজের চোখ ঢেকে ফেলে। সোফা আর আভি বোঝার চেষ্টা করছে রওশন কি করতে চাইছে। আচমকা রওশন সোফার কোমর জড়িয়ে ওকে নিচের কাছে এনে ওর ঠোঁটে ঠোঁট মিলিয়ে দেয়। সোফা তো ফুল শকড, আর আভির তো চোখ বেরিয়ে যাওয়ার উপক্রম। রওশন সোফাকে ছেড়ে ওর কোমর জড়িয়ে ধরে আভিকে বলে, এখন থেকে ও তোর ভাবি, তাই ওকে সম্মান দিয়ে চলবে। বড় ভাবি মায়ের সমান, তাই আশা করব তুই তোর ভাবিকে অন্য চোখে দেখার চেষ্টা করবি না। আর যদি করিসও, তুই জানিস রওশন কি করতে পারে। নাও শি ইজ মিসেস সুভা রওশন রায়জাদা। রওশন সোফার হাত ধরে বেরিয়ে যায়। সুভা ট্যাপ ট্যাপ করে তাকিয়ে আছে রওশনের দিকে। কি করলো এইমাত্র রওশন? লজ্জা বলতে আদে ওর কিছু আছে? রওশন গাড়ির ডোর খুলে দেয়, কিন্তু সুভা না ঢুকে রওশনের দিকেই তাকিয়ে আছে। রওশন সুভার চোখের দিকে তাকিয়ে একটু ঝুঁকে বলে, সুভা, ডু ইউ ওয়ান্ট মোর? সুভা চোখ বড় করে এক ঝটকায় গাড়িতে উঠে বসে। শরীর কাঁপছে বেচারির। এমনিতেই ভয়ে তার উপর রওশন আরো ভয় দেখাচ্ছে। সুভা বসে পড়তেই রওশন বাঁকা হেসে ওর পাশে বসে পড়ল। ড্রাইভার গাড়ি স্টার্ট দিল। রওশন আর সুভা যাওয়ার পর আফি পুরো বাড়িতে ভাঙচুর শুরু করে দিয়েছে। ছাড়বো না আমি তোকে রোশন। আই উইল ডিস্টার্ব ইউ। আবির জিনিসে হাত ধোয়ার ফল খুব শীঘ্রই পাবি। ভিডিওটি কেমন লাগলো? ভালো লাগলে একটি লাইক করে কমেন্ট করে জানান।